আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছি সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো গুণগত রসায়নের লেকচার 22 এ আপনাকে স্বাগতম। ওকে। আমাদের মোটামুটি হচ্ছে আর একটা দুইটা লেকচার, মানে আমরা এই উইকে গুণগত রসায়ন ক্লোজ করে দিব। গুণগত রসায়ন ভাই জীবনে বহুত পড়াইছি, আর পড়াবো না। ওকে। তো একটু তাড়াতাড়ি লাইভে আমরা জয়েন করি, দেন আমরা আস্তে আস্তে স্টার্ট করে দেব। ওকে, ফার্স্ট তাড়াতাড়ি আমরা দেন স্টার্ট করে দেব। একটু সাউন্ডটা চেক করে নিচ্ছি। ওকে, 1 মিনিট। সাউন্ড কি শোনা যাচ্ছে ভাইয়া? তাড়াতাড়ি। ওকে, হোপফুলি সাউন্ড ঠিকঠাক আছে। সাউন্ড কি ঠিক আছে ভাইয়া? চেক করে নিচ্ছি। ওকে, হ্যাঁ সাউন্ড ঠিক আছে, ফাইন। আসেন। সাউন্ড কি ঠিক আছে? হোপফুলি সাউন্ড ঠিক থাকা উচিত। ওকে। ওকে, তো আসেন আমরা আস্তে ধীরে শুরু করব। প্রথমে যেটা বলে নিচ্ছি, আমাদের গুণগত রসায়নের টোটাল লেকচার কয়টা হয়েছে ভাইয়া বলেন তো? 21টা লেকচার। 21টা লেকচার কিন্তু হিউজ হিউজ হিউজ। তারপরে এখন আজকে 22টা লেকচার। আমরা মোটামুটি আগামী ক্লাসে বা এর পরের ক্লাসে গুণগত রসায়ন ক্লোজ করে দিব। আপনাদের জন্য কিছু গিফট আছে। গিফট কি আমি একটু ক্লিয়ারলি বলি। কিছু গিফট পাবেন আমার তরফ থেকে, কিছু গিফট পাবেন। কি গিফট পাবেন আমি একটু বলে দিচ্ছি, আসেন। আমরা এই যে 22টা লেকচার যখন, মানে আমাদের যখন গুণগত রসায়ন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আমরা তো অনেকগুলো এক্সাম নিব, আপনারা জানেন অলরেডি অনেকগুলো এক্সাম হয়েছে, আর অনেকগুলো এক্সাম হবে। আমার এন্ড থেকে বেশ কিছু গিফট থাকবে। কি গিফট থাকবে আমি একটু বুঝাই দিই। সেটা হচ্ছে গুণগত রসায়নের, মনোযোগ দিয়ে খেয়াল করেন, গুণগত রসায়নে গত 15 বছরে ঢাকা ভার্সিটিতে যেই যেই প্রশ্ন আসছে, লাস্ট 15 বছর, লাস্ট 15 বছর মানে এটা 2025 সাল চলতেছে। ওকে, বুঝতে পারতেছেন, মানে 2010 থেকে শুরু করে। ওকে, আমি একদম সাল বলে দিচ্ছি, লাস্ট 15 বছর, লাস্ট 15 বছরের যত প্রশ্ন আসছে, লাস্ট 15 বছরের যত প্রশ্ন আসছে ওইগুলোর উপর ভাইয়া একটা ক্লাস দেব। বুঝা গেছে? তাহলে গুণগত রসায়নের ঢাকা ভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে লাস্ট 15 বছরে যতগুলো প্রশ্ন আসছে ওইগুলোর উপর ভাই একটা ক্লাস নিব। ওকে। তারপর লাস্ট 15 বছরে মেডিকেলে যত প্রশ্ন আসছে, ভালো করে বুঝেন, হ্যাঁ, মেডিকেলে যত প্রশ্ন আসছে ভাইয়া এইগুলোর উপর একটা ক্লাস নিব। এন্ড এন্ড লাস্ট 15 থেকে 20 বছর, আমার যদিও 20 বছর ইচ্ছা আছে, 15 বছরে বুয়েটে যতগুলো প্রশ্ন আসছে গুণগত রসায়ন থেকে ভাইয়া এই 3টা ক্লাস আপনাদেরকে গিফট দেব। অলরেডি কিন্তু এগুলো পড়াই ফেলছি কিরকম, মানে ক্লাসের ভিতরে আপনারা খেয়াল করছেন, যারা ক্লাস রেগুলার করেন আপনারা কিন্তু জানেন যে ভাইয়ারা ক্লাসের ভিতরেই কিন্তু এগুলো সব করাই দিই। ক্লাসের ভিতরেই কিন্তু এগুলো সব সলভ হয়ে গেছে। আই রিপিট, ক্লাসের ভিতরেই এগুলো ভাইয়া সব করাই দিছি। বাট আলাদাভাবে গুণগত রসায়নের লাস্ট 15 বছরের প্রশ্ন ভাইয়া আলাদা সলভ করাবো। মেডিকেলের লাস্ট 15 বছর এবং বুয়েটের লাস্ট 15 বছর, এই 3টা ক্লাস আপনারা আমার তরফ থেকে গিফট পাবেন। কি পাবেন বলেন তো? গিফট পাবেন। বোঝা গেছে? আমরা মোটামুটি এই মাসটা শুধু গুণগত রসায়ন রিভিশন দিব, এই ক্লাসগুলো করব, দেন প্র্যাকটিস শিট দিব, এরপরে এক্সাম নিব, এন্ড মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন শুরু করব, মানে চ্যাপ্টার 3 শুরু করব। হয়তো চ্যাপ্টার 3 শুরু করার আগে আপনারা আরো কিছু ক্লাস পাইতে পারেন। কিরকম? আমরা গুণগত রসায়নের উপর একটা রিভিশন ক্লাস দিব, গুণগত রসায়নের উপর একটা রিভিশন ক্লাস নিব। গুণগত রসায়নের জাস্ট পরীক্ষার আগের দিন আপনি কি কি দেখে যাবেন, গুণগত রসায়ন থেকে পরীক্ষার আগের দিন আপনি কি কি দেখে যাবেন ওইটার উপর একটা ক্লাস দিব, মানে জাস্ট পরীক্ষার আগের রাতের রিভিশন। বুঝছেন? পরীক্ষার আগের রাতের রিভিশন, এই একটা ক্লাস আমরা নিব। মানে এগুলা কিন্তু আমার নেওয়ার কথা না, মানে এগুলো আপনার নিজের করার কথা, রাইট? বাট আমার ইচ্ছা আছে এই ক্লাসগুলো নেওয়ার, মানে 22টা লেকচার, মানে 23-24টা লেকচার শেষ হওয়ার পরে আমরা আরো 3-4টা ক্লাস এক্সট্রা নিব, যাতে করে কি হয়, একটা স্টুডেন্ট পরীক্ষায় যাওয়ার আগের দিন রাতে এই ক্লাসটা করে যাইতে পারে। কারণ পরীক্ষার আগের দিন রাতে তো 22-23টা ক্লাস করে যাওয়া সম্ভব না, সম্ভব না, তাই না? তো পরীক্ষার আগের দিন যাতে তারা একটা রিভিশন ক্লাস করে যেতে পারে, তার জন্য ভাইয়া কি করব, রিভিশন ক্লাস নিব। ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল বা ঢাকা ভার্সিটি যার জন্যই পড়েন না কেন, আপনার প্রশ্ন ব্যাংকের উপর আলাদা 3টা ক্লাস থাকবে, আর সাথে আমাদের স্পেশাল জিনিস মানে এক্সাম প্রচুর পরিমাণে থাকবে। বুঝা গেছে ভাইয়া? তো আপনি বুঝতে, এখন দেখেন, নর্মালি চিন্তা করেন, আমাদের কোর্সে মানে ব্যাচ প্রতিজ্ঞায়
ব্যাচ প্রতিজ্ঞায় অলরেডি 900 জনের মতো স্টুডেন্ট ভর্তি হয়েছে, কথা বুঝেন, হ্যাঁ 900 জনের মতো ভর্তি হয়েছে, 900 জনের মতো ভর্তি হয়েছে, 900 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়েছে। এখন যেই স্টুডেন্টটা আজকে ভর্তি হয়েছে সে তো পাগল হয়ে যাবে, সে আজকে আইসা যদি দেখে ভাই 23 নাম্বার ক্লাস চলতেছে, সে সরি আজকে 22 নাম্বার ক্লাস চলতেছে, সে আইসা যদি দেখে ভাই 22 নাম্বার ক্লাস চলতেছে সে এমনি ডিপ্রেশনে চলে যাবে। মানে তার কথা হচ্ছে ভাই 22টা ক্লাস কেমনে করব, ব্যাপারটা ধরতে পারছেন? তো আমি আপনাদেরকে একটু সতর্ক করে দেই, যারা মানে আপনারা যারা রেগুলার ক্লাস করতেছেন আলহামদুলিল্লাহ আপনারা তো জানেন আমরা কিভাবে পড়াই। যারা নতুন ভর্তি হচ্ছেন বারবার করে বলতেছি, তারা এখন তাড়াহুড়া করেন না, তারা আস্তে আস্তে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম করে করে 22টা ক্লাস শেষ করেন। আপনি যখন ফুল চ্যাপ্টারটা একবার শেষ করবেন তখন আপনার কাছে ফিল হবে যে ওকে ফাইন, এখন আসলে আমার কি করা উচিত, এখন ভাইয়া আমরা কি করব, এখন আসলে আমরা রিভিশন দিব। বুঝছেন? এখন এমন হইছে মনে করেন পরীক্ষার 1 সপ্তাহ আগে কেউ ভর্তি হইছে, তাকে আমি কখনোই 22টা লেকচার করতে বলবো না, তখন তাকে আমি শুধু রিভিশন ক্লাসটা করতে বলবো। বাট আপনারা যারা এখন ভর্তি হচ্ছেন, যারা কলেজ শুরুর আগে ভর্তি হবেন, তাদের জন্য কিন্তু আমি বারবার করে বলতেছি ক্লাস স্কিপ করবেন না। ঠিক ভাইয়া যেই সিরিয়ালে পড়াইছি যেভাবে পড়াইছি একটার পর একটা ক্লাস ওইভাবে শেষ করবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। ওকে, তো আমাকে একটু বলেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেন আমরা শুরু করে দিব। আর যারা যারা কারা কারা কয়টা ক্লাস করছেন এটা একটু আমারে বলেন, কারা কারা কয়টা ক্লাস করছেন এখন পর্যন্ত একটু বলেন ভাইকে। ওকে, আসেন তাড়াতাড়ি, কারা কারা কয়টা কয়টা ক্লাস করছেন? আগের ক্লাস শেষ না করে আসা যাবে না, বুঝছেন? আগের ক্লাস শেষ না করে আসা যাবে না। ওকে, তাড়াতাড়ি। 20 নাম্বার 21 নাম্বার ক্লাস ইউটিউবে আপলোড হয় নাই, ওকে ঠিক আছে আমি বলে দিচ্ছি। এই যে 20টা 20টা করে করছে মাশাল্লাহ, ঠিক আছে ফাইন। ওকে, তাহলে 20টা 20টা করে যারা করছেন আলহামদুলিল্লাহ আপনারা তো অনেক কিছুই করছেন। তো আপনারা বলেন, আপনারা যে এই যে 20টা ক্লাস করছেন আপনার কি কোনো কিছু বাকি রাখছে আমি? ঢাকা ভার্সিটি বলেন, মেডিকেল বলেন, বলেন বুয়েট বলেন, মানে ইঞ্জিনিয়ারিং এর যত প্রশ্ন আছে সব ভাইয়া ক্লাসে করাই দিছি না? আজকে আমরা যেমন এখন আসলে পড়ালেখা নাই বলতে গেলে, বুঝছেন? যেমন আজকে আমি আধা ঘন্টা 40 থেকে 45 মিনিট পড়াবো, কেন? কারণ আজকে পড়ালেখা নাই, এরকম বেশি পড়ালেখা নাই, অল্প বুঝাবো। দেখেন, একটা জিনিসকে অনেক কঠিন ভাবে বোঝানো যায়, অনেক সহজ ভাবে বোঝানো যায়। আর কোন জিনিসটা আপনার লাগবে কোন জিনিসটা লাগবে না ওটা কি আপনি জানেন নাকি আমি জানি? আমি জানি। এখন আমি চাইলেই আপনারে মনে করেন বর্ণালীর উপর একটা মাস্টার ক্লাস নিতে পারি, যেগুলো ভার্সিটিতে লাগবে, বাট আপনার কলেজে এগুলো লাগবে লাগবে না, দরকার নাই। চিল ভাবে পড়ালেখা করেন। কেমিস্ট্রি অনেক কঠিন কোনো সাবজেক্ট না, কেমিস্ট্রি সহজ সাবজেক্ট। বাট আমি যদি আপনার কঠিন জিনিসপত্র পড়াই, আমার কেউ আটকাবে না, আমি পড়াইতেই পারবো। বাট এটা আপনাকে, এটা আপনার উপর একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। আপনি বলবেন ভাই ম্যাথ কঠিন, ফিজিক্স কঠিন, কেমিস্ট্রিও যদি কঠিন হয় তাহলে কি কোন জায়গায় যাব? রাইট, কেমিস্ট্রিকে যত সহজে পড়ার তত পড়েন, সহজে পড়বেন। আর যেগুলো অ্যাডমিশনে আসে, যেগুলো এক্সামে আসে, ওইগুলোতে ফোকাস দিবেন। বইয়ে এক্সট্রা অনেক কিছু আছে, আপনার কেমিস্ট্রি বইয়ে এক্সট্রা অনেক কিছু আছে ভাই, এগুলো পড়া লাগবে না, শেষ সোজা হিসাব। এত কিছু পড়া লাভ নাই, এত কিছু পড়া কেউ কিছু জীবনে করতে পারে নাই, আপনিও পারবেন না। জাস্ট যা আসছে পরীক্ষায় বা যেমনে যেমনে আসছে পরীক্ষায় অমনে অমনে শেষ করবেন, আপনার কাজ শেষ। বুঝা গেছে? আপনার গুণগত রসায়নের বই খুললে এমন অনেক কিছু দেখা যাবে যেগুলো এনাম ভাই পড়ায় নেই আপনার। আপনি যদি একটা টপিক পান যে এনাম ভাই পড়ায় নেই আপনারে, আপনি আমাকে গালাগালি করেন না, আপনি বুঝবেন যে এটা আমি পড়াইনি মানে এটা আপনার লাগবে না, সোজা হিসাব। বুঝা গেছে? যা যা লাগবে আমি তাতা পড়াই দিছি, এন্ড তাতা এমন ডেপথে গিয়ে পড়াইছি যাতে করে আপনার ঢাকা ভার্সিটি বলেন, মেডিকেল বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, কোনো জায়গাতে আপনি না আটকান। পরীক্ষা তো নিবে সিকিউ এমসিকিউ কলেজে, ওগুলো তো আরো আগে আটকাবেন না, ব্যাপারটা ধরতে পারছেন? সো কোনো সময় বেশি বুঝবেন না, অল্প পড়বেন, ভালো পড়বেন, অল্প পড়বেন, বেশি পড়ার দরকার নেই। কঠিন জিনিস যেগুলো আসে না ওইগুলো নিয়ে আপনি মাথায় ঘামাবেন না, যা আসে শুধু তা পড়বেন। কথা বোঝা গেছে? ওকে, আসেন তাহলে আমরা আস্তে আস্তে স্টার্ট করব। ঠিক আছে? ভাই মনে করেন কোনো চ্যাপ্টার আর্কাইভ শেষ করলাম, সাজেশন থাকবে হচ্ছে নতুনগুলা করার। যেমন নরমালি চিন্তা করেন আপনি এখনো কলেজেই ঢুকেন নাই বা কলেজে ক্লাসে শুরু হয়নি, এখন আপনি কেন আর্কাইভ করবেন? এমন হইতো যে মনে করেন আপনার কলেজে একটা চ্যাপ্টার দিছে যেটা আমি এখন পড়াচ্ছি না, ওইটা আপনি আর্কাইভ করেন, এনাফ, লাগবে না, অন্য কিছু করা লাগবে না। বাট যেইটা আপনার অলরেডি মানে প্রেসার দিচ্ছে না, যেটা আমি পড়াচ্ছি আপনাকে, সেইটা আপনি কেন আর্কাইভ করতে যাবেন? অবশ্যই নতুন বছরের ক্লাসগুলো করার রিকোয়েস্ট থাকবে। আর কারো যদি তাড়াহুড়া থাকে, কেউ যদি অনেক ফাস্ট আগাইতে চান, আর্কাইভ করলে এনাফ। আর্কাইভের লেকচারও একদম রিসেন্ট লেকচার, মানে আপনাদের যে আর্কাইভ দেওয়া হয়েছে 26-এর ক্লাস, আপনি বুঝতেছেন? মানে যার 26 ব্যাচ কিন্তু এখনো বেরো হয়নি, ফার্স্ট ইয়ার ওরা সেকেন্ড ইয়ারে পড়তেছে, তো 26-এর ক্লাস আপনাকে আর্কাইভ দেওয়া হয়েছে।
26-এর ক্লাস একদম রিসেন্ট ক্লাস, তার মানে আপনি যদি 26-এর আমার আর্কাইভ ক্লাস করেন আপনাকে নতুন 27-এর আর ক্লাস করতে হবে না, বাট আপনি স্লাইডটা দেখবেন। স্লাইডটা কেন দেখবেন? কারণ নতুন নতুন প্রশ্ন ভাইয়া অ্যাড করি আমি রেগুলার বেসিসে, কিন্তু নতুন প্রশ্ন অ্যাড করি। আপনি খেয়াল করছেন আমি আপনাকে প্রচুর প্রশ্ন সলভ করাই, প্রচুর প্র্যাকটিস করাই। কেন করাই? কেন করাচ্ছি? আমি রেগুলার বেসিসে কন্টিনিউ ঘাটাঘাটি করি, নতুন কিছু না পড়াইলে ভালো লাগে না, সো একটু নতুন কিছু হইলেও পড়বেন। ওকে, আর আর্কাইভ যদি করতে চান করতে পারেন, তবে রিকোয়েস্ট থাকবে এই বছরের নতুন লাইভ ক্লাসগুলো করার, কেমন? ওকে, তো আসেন আমরা আজকের পড়ালেখা স্টার্ট করি। ওকে, তাহলে আজকের পড়ালেখা স্টার্ট করি, ঠিক আছে? ডান। তাহলে আসেন, 21 নাম্বার লেকচার ওয়েবসাইটে না থাকলে আমি বলে দিব না, হ্যাঁ আমি বলে দিব না, আমি বলে দিব, নিয়ে নিবে, সমস্যা নেই। আসেন, তাহলে আজকে আমরা একটা কাজ করব, আজকে আমরা ক্রোমাটোগ্রাফি পড়বো, বুঝছেন? ক্রোমেটোগ্রাফি। ওকে, তো এই যে ক্রোমাটোগ্রাফি যেমনে মন চেমনে বলুক, আমরা আমাদের মতো করে পড়বো। আমি বারবার করে বলছি ভাই, বই পুস্তকে অনেক ভাবে লেখা থাকবে, আপনার এত ভাবে লেখার দরকার নেই, আপনি আমার সাথে আসেন। ওকে, আপনি আমার সাথে সাথে পড়বেন, আল্লাহ ভরসা। আসেন, এই ক্রোমেটো বানান কি রে? ক্রোমেটো বানানই তো ভুলে গেছি, ধুত তেরি। কি পড়াবো ভাই, ক্রোমেটো বানান ভুলে গেছেন, ছি ছি ছি। ওকে, ক্রোমেটোগ্রাফি। এখন ক্রোমেটোগ্রাফি মানে কি এইটা আপনার একটু বুঝতে হবে। তো ক্রোমেটোগ্রাফি আসছে কোন জায়গা থেকে? প্রথমে তো ক্রোমা থেকে আসছে, তার মানে এই যে CHROMA, মানে সহজ জিনিস সহজভাবে বুঝেন, এত পেঁচাবো না। আপনার বই পুস্তকে বহুত কিছু আছে, এই যে আমি আপনার বইটাও দেখাবো, এই যে আপনার বইয়ে লেখা আছে এই যে ক্রোমেটোগ্রাফি, আপনার বইটাও আমি লাস্টে দেখাবো, বুঝছেন? পরে দেখাবো, বাট আগে আমি আমার মতো একটু পড়াবো, আমার মতো আগে পড়াবো, কেমন? আগে আমি আমার মতো সহজে বোঝানোর চেষ্টা করব, তারপরে আমি আপনাকে বইটা পড়াই দিব। ওকে, আসেন তাহলে ক্রোমা। ক্রোমা মানে কি? ক্রোমা মানে হচ্ছে কালার। ক্রোমা মানে কি বলেন তো? ক্রোমা মানে হচ্ছে কালার, মানে রং, কালার, কালার। আর গ্রাফি মানে কি বলেন তো? গ্রাফি, গ্রাফি মানে গ্রাফ বলতে পারেন, চিত্র বলতে পারেন, ড্র, মানে এইটারে বিভিন্ন ভাবে আপনি প্রকাশ করতে পারবেন, বুঝা গেছে? মানে এটাকে চিত্রণ বলা যায়, মানে কি বলে এটাকে প্রকাশ করা, এক্সপ্রেস করা বিভিন্ন ভাবে বলা যায়। ওকে, তাহলে গ্রাফি মানে এটাকে আপনি গ্রাফ নিয়ে চিন্তা করতে পারেন অনেক ভাবে, বা ড্র চিন্তা করতে পারেন, ড্র চিন্তা করতে পারেন। ওকে, বা সামহাও এরকম কিছু একটা। ওকে, তাহলে কালারকে রিপ্রেজেন্ট করা, ক্রোমাটোগ্রাফি মানে কালারকে রিপ্রেজেন্ট করা, এটা যেটা কি বোঝায়? এখন এটা আসলে অরিজিনটা এরকম, এরকম কিরকম আমি আপনাকে বুঝাই, যে একটা পাতা আছে, একটা পাতা, এটা একটা পাতা, ধরে নেন এটা একটা পাতা, ছি 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 ছি। ওকে, এটা একটা পাতা, গাছের পাতা, হ্যাঁ গাছের পাতা হলুদ, ছি, আচ্ছা যেটাই মনে করেন, এটা একটা গাছের পাতা। তো যে বিজ্ঞানী, যে যার থেকে আসলে ক্রোমাটোগ্রাফ যে আসলে বানাইছে বা যে আসলে আবিষ্কার করছে, উনি কিভাবে কাজটা করছিল? এই যে এইটা হচ্ছে আপনাদের একটা পাতা, এটা কি কালার? এটা একটা পাতা। তো উনি কি করছে, এটার ভিতরে আপনার ক্যালসিয়াম কার্বনেট দিছে, এগুলো আমরা পরে দেখবো, স্টেনারি ফেস কি, মোবাইল ফেস কি, এগুলো আমরা একটু পরে দেখবো। ওকে, তো ক্যালসিয়াম কার্বনেট দিছে, তারপরে আরো বিভিন্ন যৌগ টৌগ দিছে, বুঝছেন? যেমন ইথার দিছে, ইথানল দিছে। ওকে, ইথানল, সে ইথানল দিছে, এখানে ইথানল দিছে, CH3CH2OH, ইথানল দিছে। এটা হচ্ছে আসলে মোবাইল ফেস, আর এটা হচ্ছে স্টেশনারি ফেস। এটা আপনার বোঝার দরকার নেই আপাতত, হ্যাঁ। এমপি কি, এসপি কি, এগুলো আপনার বোঝার দরকার নেই, পরে বলতেছি। তো এরপরে দেখা গেছে এখান থেকে কি কালার বের করছে। যেমন নরমালি চিন্তা করেন, আমরা জানি না পাতার ভিতরে কি থাকে, ক্লোরোফিল থাকে, আপনারা বিভিন্ন জিনিস পড়ছেন, ক্লোরোফিল, তারপরে জ্যান্থোফিল, আপনারা নাম শুনছেন কিনা? ক্লোরোফিল, জ্যান্থোফিল, তারপরে আপনার কি বলে, বিভিন্ন জিনিস আছে, রাইট? বিভিন্ন কালারের বিভিন্ন জিনিস আছে, রাইট? ক্যারোটিন আছে, তারপরে অ্যান্থোসায়ানিন আছে, বিভিন্ন কিছু আছে, আপনারা বোটানি বইয়ে পড়বেন, সামনে পড়বেন। অ্যান্থোসায়ানিন আছে, তারপরে ক্যারোটিন আছে, বিভিন্ন কিছুর বিভিন্ন কালার আছে, রাইট? বিভিন্ন কিছুর বিভিন্ন কালার আছে। যেমন আমরা কি জানি বলেন, ক্লোরোফিলের কালার কি? মনে করেন সবুজ, ওই যে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল, ওইখান থেকে আসছে জিনিসটা, বুঝছেন? ওইখান থেকে আসছে। যেমন যে আপনার ক্যারোটিন, ক্যারোটিন কি বলেন তো? দেখা যাচ্ছে না, অরেঞ্জ কালারের, মানে কি? জ্যান্থোফিল কি? ইয়েলো কালারের, রাইট? জ্যান্থোফিল হচ্ছে ইয়েলো, মানে হলুদ হলুদ হলুদ। তারপরে অ্যান্থোসায়ান, ক্যারোটিন হচ্ছে আপনার কি বলে, সবুজ কালার, সরি কমলা, কমলা ধরেন। ওকে, ক্যারোটিন ধরেন হচ্ছে কমলা, মানে অরেঞ্জ কালারের। অ্যান্থোসায়ানিন ধরবেন হচ্ছে রেড। মানে এগুলা কি? এগুলো হচ্ছে আপনার ওই যে উদ্ভিদের মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, আমরা এগুলো দেখছি না? দেখছি। এখন বুঝার বিষয় হচ্ছে
এই যে পাতা থেকে বিভিন্ন কালারকে বের করছে, এই প্রসেসটাই হচ্ছে কি আসলে ক্রোমাটোগ্রাফি। আরো ক্লিয়ারলি বলি, ক্রোমাটোগ্রাফি কি? ক্রোমাটোগ্রাফি হচ্ছে একটা সেপারেশন টেকনিক। কি? পৃথকীকরণ পদ্ধতি। কি? পৃথকীকরণ পদ্ধতি। ইংলিশ বাদ দেন, পৃথকীকরণ পদ্ধতি। কার থেকে কি পৃথক করবেন একটু পরে আস্তে আস্তে জানবেন, একটু পরে আস্তে আস্তে জানবেন। তাহলে ক্রোমাটোগ্রাফি কি? ক্রোমাটোগ্রাফি হচ্ছে একটা সেপারেশন টেকনিক। কারণ সেপারেশন অনেক ভাবে করা যেতে পারে। পাতন, তারপরে হচ্ছে আমরা আংশিক পাতন পড়ছি, তারপরে আগের দিন সাধারণ পাতন পড়ছি, সমস্ফুটন পাতন, নিম্নচাপ পাতন, মানে বিভিন্ন টাইপের পাতন আছে যেগুলাকে মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট, যেমন বয়েলিং পয়েন্ট নিয়ে আমরা গত ক্লাসে কথা বলছিলাম। মানে যদি বয়েলিং পয়েন্টের সাপেক্ষে, বয়েলিং পয়েন্টের পার্থক্যের উপর ডিপেন্ড করে আপনি একটা জিনিসকে আলাদা করেন, সেপারেট করেন, ওইটাকে আমরা কি বলবো নরমালি? আংশিক পাতন, মানে পাতন, আংশিক পাতন, এইগুলা বলবো, রাইট? আর যখন আপনি এই যে পোলারিটি আর মানে নন পোলার আর পোলার, পোলার আর নন পোলার, নন পোলার মানে অপোলার আর কি, বাংলা বুঝেন, অপোলার, এই বেসিসের উপর আমরা যখন ভাগ করব, তখন আমরা নরমালি কি কোন পদ্ধতি ইউজ করব বলেন তো? ক্রোমাটোগ্রাফি পদ্ধতি ইউজ করব। ক্লিয়ার? মানে একটা, মানে মনে করেন হচ্ছে গিয়ে সে এরকম ভাবে চিন্তা করেন যে ভাই, সে এরকম এ প্লাস বি এরা তৈরি করছে হচ্ছে সি প্লাস ডি, মনোযোগ দিয়েন, এ আর বি মিলে সি আর ডি তৈরি করছে। সি যদি হয় পোলার, আর এটা হচ্ছে সে আমাদের নন পোলার, এটা কি আমাদের নন পোলার, নন পোলার। ওকে, তাহলে এই যে দেখেন, যখন দুইটাই অপোলার হচ্ছে, মানে একটা পোলার একটা নন পোলার, এরা একসাথে আছে, রাইট? একসাথে আছে না? এদেরকে আমরা সেপারেট করব, এদেরকে আমরা সেপারেট করব যেই টেকনিকে, ওই টেকনিকটার নাম হচ্ছে ক্রোমাটোগ্রাফি। দ্যাটস ইট। বুঝা গেছে? আমরা যখন এই যে পোলার নন পোলার এই জিনিসগুলোকে আলাদা করব, এই জিনিসগুলোর উপর বেস করে দুইটা জিনিসকে আলাদা করব, তখন আমরা এটাকে বলবো আসলে ক্রোমাটোগ্রাফি, মানে একটা পৃথকীকরণ পদ্ধতি। বুঝা গেছে? পৃথকীকরণ পদ্ধতি। এখন আমাকে আগে বলেন আপনি এতটুকু বুঝছেন কিনা? এতটুকু বুঝলে পড়ালেখা অনেক সহজ। তাড়াতাড়ি বলেন, একদম ফাস্ট ফাস্ট ফাস্ট। ওকে, এই ক্যাডারে হ্যাপি বার্থডে জানাই রে। এই হ্যাপি বার্থডে কার? কার জন্মদিন? সি 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 সি। এই তাড়াতাড়ি এগুলো একটু তাড়াতাড়ি নোট করে ফেলেন, হ্যাঁ নোট করে ফেলেন। এত বেশি কঠিন কোনো পড়ালেখা না আজকে। ওকে, আজকে কোনো কঠিন পড়ালেখা নাই। আচ্ছা আসেন, এরপরে আমরা কয়েকটা টার্ম জানবো। হ্যাঁ, কয়েকটা টার্ম জানবো। ক্রোমাটোগ্রাফি করা হয় মূলত কয়েকটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। একটা হচ্ছে অধিশোষণ। এই যে দেখেন আপনার বইয়ে অনেক কঠিন কঠিন টার্ম লেখা থাকে, অধিশোষণ, বন্টন, দ্রাব্যতা। এই তিনটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফি হয়, বুঝছেন? এই তিনটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। কয়টা বৈশিষ্ট্যের উপর? তিনটা বৈশিষ্ট্য। আমি কিন্তু ফ্রি হ্যান্ডে পড়াচ্ছি, মানে এগুলার কোনো স্লাইড টেড লাগবে না ভাই, কোনো স্লাইড টেড লাগবে না। অল্প বেসিক পড়া, অল্প পড়া, যেমনে পড়াচ্ছি এমনি পড়বেন, শেষ। অল্প পড়া, আপনার জাস্ট কাজ হচ্ছে অল্প পড়বেন। অধিশোষণ, বন্টন, দ্রাব্যতা। এখন অধিশোষণ মানে কি? শোষণ না কিন্তু, যেমন নর্মালি আমি আপনাকে একটা নর্মাল উদাহরণ দেখাই। সে আপনি কি করবেন, আপনি বুঝেন, কথাটা বুঝেন, সেটা হচ্ছে সে আমি একটা পাত্র নিলাম, একটা পাত্রে পানি আছে, হ্যাঁ পানি আছে, পানি আছে, পানি আছে। এখন এটার ভিতরে আমি একটা ফোম বা তুলা দিয়ে দিলাম, ফোম বা তুলা দিয়ে দিলাম, ফোম বা তুলা দিয়ে দিলাম। তুলা দিলে কি হবে বলেন তো? এই তুলাটা, এই যে এই তুলাটার ভিতরে কি পানি একদম ভিতরে প্রবেশ করবে না বলেন তো? পানি কি একদম ভিতরে চলে যাবে, মানে তুলাটা একদম ভিজে যাবে, রাইট? একদম ভিজে যাবে। তুলার ভিতরে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলোর ভিতরে পানি ঢুকে যাবে। এটাকে বলা হয় কি বলেন তো? এটাকে বলা হয় শোষণ। এটা কি? এটা হচ্ছে শোষণ। বাট এমন একটা কেস চিন্তা করেন যে ভাই স্যামো এটা তুলা না, বা তুলার মতো অন্য কিছু, যার ভিতরে পানি চলে যাচ্ছে না বাট উপরে পানি চলে যাচ্ছে। নরমালি এইভাবেও চিন্তা করতে পারেন। সে লাইক এরকম যে হচ্ছে গিয়ে আমি হচ্ছে সে চালের ইয়াতে মানে আটাতে, মনে করেন এটা হচ্ছে ময়দা, আপনি এইভাবে চিন্তা করবেন যে এই যে ময়দা, সে এটা হচ্ছে ময়দা, হ্যাঁ ময়দা ময়দা ময়দা, এভাবে চিন্তা করতে পারেন। বিভিন্ন উদাহরণ দেওয়া আছে, ময়দা। এবার ময়দার ভিতরে আমি হাত ঢুকাইছি, হাত ঢুকাই যখন উপরে আনলাম, এটা আমরা ছোটবেলায় করতাম, ভাই বোন মিলে এরকম করতাম। তো ময়দার ভিতরে যখন হাত ঢুকাইছে, হাতটা বের করলাম, এখন ময়দাগুলো কি আমার হাতে লেগে আছে কিনা? হাতে লেগে আছে কিনা বলেন? ময়দাগুলো আমার হাতে লেগে আছে, বাট হাতের ভিতরে কি প্রবেশ করছে? না। এইটার নাম হচ্ছে অধিশোষণ। অল্প বুঝেন ভাই, বেশি বোঝা লাগবে না। বা আপনি এভাবে চিন্তা করতে পারেন, আমি আরো আরো ক্লিয়ারলি বলি। মনে করেন আপনি একটা আলু, ওকে একটা আলু, একটা আলু,
একটা আলুকে আপনি পানির ভিতরে চুবাইছেন, কি পানির ভিতরে চুবাইছেন, এরপরে উঠাই নিলেন। আলুর সারফেসে মানে আলুর যে ছোকলা, ওকে, আলুর যে খোসা, এই আলুর খোসা কি পানি দিয়ে ভিজছে, আলুর ভিতরে কি পানি গেছে না, আলুর ভিতরে কিন্তু পানি যায় নাই। তার মানে এই কেসটার নাম হচ্ছে অধিশোষণ। মানে যেখানে কি, যেখানে পানিটা ভিতরে প্রবেশ করবে না, পানিটা উপরে জাস্ট আবৃত হবে, ব্যাপারটা ধরতে পারছেন, মানে উপরের লেয়ারটাই থাকবে, এটার নাম হচ্ছে অধিশোষণ। ওকে, তার মানে শোষণ কি, শোষণ হচ্ছে পানি ভিতরে চলে যাবে, আর অধিশোষণ কি, পানি হাতে থাকবে, পানি হাতে থাকবে মানে ভিতরে চলে যাবে না, এটার নাম হচ্ছে অধিশোষণ। সহজ উদাহরণ দিয়ে বুঝেন, এত বেশি কঠিন উদাহরণ দিয়ে বোঝার দরকার নেই। আসেন তারপরে, এটা শেষ, ওকে ডান। এবার বন্টন, হোয়াট ইজ বন্টন? বন্টন ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন কি, আমরা বন্টন অলরেডি পড়ে ফেলছি, কোন জায়গায় পড়ছি, দ্রাবক নিষ্কাশনে পড়ছি, মনে আছে? দুইটা মানে একটা দ্রব থাকে, ভালো করে খেয়াল করেন, একটা দ্রব থাকে আরেকটা দ্রাবক থাকে, আমরা কি করি, আরেকটা দ্রাবক দেই। এই দ্রব আসলে কাকে ভালোবাসে, এই দ্রাবককে ভালোবাসে, তাই এই দ্রবটা এই দ্রাবককে ছাইড়া এই দ্রাবকে চলে যায়, এটা দ্রাবক 1, এটা দ্রাবক 2। দ্রবটা কাকে ভালোবাসে, দ্রাবক 2 কে ভালোবাসে, দ্রাবক 1 এর কাছে ও আছে, যেই দ্রাবক 2 এ দেখছে ও দ্রাবক 2 কে, দ্রাবক 2 এর কাছে চলে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে এই যে দেখেন এখন কি হইলো, এখন এই দ্রবটা বন্টিত হইলো, মানে আগে ছিল এটার ভিতরে, এখন ওর কাছে চলে গেছে। একবারে কি চলে যায় না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ চলে যায়, এটাকে আমরা বলি হচ্ছে বন্টন। আমরা দ্রাবক নিষ্কাশন পড়ছি, দ্রাবক নিষ্কাশনে যেভাবে ভাইয়া পড়াইছি, মানে আপনি বন্টনের ব্যাপারটা বুঝেন যে কিভাবে দুইটা জায়গায় ডিস্ট্রিবিউট হবে। ওকে, আরেকটা হচ্ছে দ্রাব্যতার পার্থক্য। দ্রাব্যতার পার্থক্য মানে কি, কোন জায়গায় বেশি দ্রবীভূত হয়, কোন জায়গায় কম দ্রবীভূত হয়, বোঝা গেছে কিনা? কেউ একটু কম দ্রবীভূত হবে, কারো দ্রাব্যতা 30, কারো দ্রাব্যতা 40, মানে দ্রাব্যতার পার্থক্যের উপর ভিত্তি করে আমরা ক্রোমাটোগ্রাফি করে থাকি। তাহলে ক্রোমাটোগ্রাফি কয়টা বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে, তিনটা বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে, অধিশোষণ, বন্টন, দ্রাব্যতা। অধিশোষণ, বন্টন, দ্রাব্যতা। একটু তাড়াতাড়ি বলেন, দুই ডান, ফার্স্ট 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 বলেন, দুই ডান ফার্স্ট, তাড়াতাড়ি। ওকে, ফার্স্ট। তাড়াতাড়ি। এটা শেষ করতে হবে আগে, ওকে, এটা আগে শেষ করতে হবে। ডান ডান, সুন্দর। ওকে, এবার আসেন ভালো করে তাকান। এবার আমরা একটু বুঝবো হোয়াট ইজ মোবাইল ফেজ, হোয়াট ইজ স্টেশনারি ফেজ। মানে স্থির দশা, দেখেন আমি আস্তে আস্তে আপনাদের সবকিছু বোঝানোর চেষ্টা করতেছি। স্থির দশা কি আর সচল দশা কি, বেশি কিছু পড়ার দরকার নাই, আমি যেভাবে পড়াবো ওইভাবে পড়বেন। এই টপিক দেখবেন হচ্ছে গিয়ে ঘন্টার পর ঘন্টা ক্লাস নেওয়া যায়, মানে এগুলো তো হায়ার স্টাডিজের জিনিস। ক্রোমোটো হায়ার স্টাডিজের জিনিস, ক্রোমোটোগ্রাফি দিয়ে কি করা হয় বলেন তো? ক্রোমোটোগ্রাফি দিয়ে হচ্ছে গিয়ে যত এই যে যেমন আমাদের আপনি নর্মালি চিন্তা করেন, সেটা হচ্ছে এই যে কেমিস্ট্রির কাজগুলোর সম্পর্কে চিন্তা করেন। এই যে মনে করেন আপনি হাসপাতালে গেলেন, আপনার টেস্ট করাইতে হবে, এই যে আপনার বিভিন্ন মেশিনের ভিতরে ঢুকায়, এইটা করে সেইটা করে, এই যে আপনার শরীরের বিভিন্ন এক্সরে দেখায়, তারপরে হচ্ছে এমআরআই এর রিপোর্ট দেখেন, যাই দেখেন, এগুলো সব কিছুর ভিতরে কেমিস্ট্রি আছে। মানে কি, এই পুরা মেশিনারি যে জিনিসটা, পুরাটার ভিতরে কেমিস্ট্রি জড়িত। বুঝা গেছে? এখন আমরা কি ওইটা পড়াচ্ছি না, আমরা আপাতত বেসিকটা জেনে রাখতেছি, বাদ বাকি জিনিসের দরকার নেই, আপাতত দরকার নেই। আপনি যখন ইন ফিউচার ফার্মাসি নিয়ে পড়বেন, বা ইন ফিউচার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বেন, ইন ফিউচার যখন পিওর কেমিস্ট্রি নিয়ে পড়বেন, তখন অনেক কিছু শিখতে পারবেন, ওগুলো এখন দরকার নেই। ওকে, আসেন, স্থির দশা কি সচল দশা কি, একদম সিম্পল হিসাব। দেখেন এটা একটা সারফেস, মানে এটা একটা মাটি, এই জায়গায় আমি একটা ফিরি দিয়ে দিলাম, পিরি পিরি মানে যেটার উপর আমরা বসি না, পিরি দিয়ে দিলাম, এন্ড এখানে আমরা একটা মার্বেল দিয়ে দিলাম, এখানে মার্বেল দিয়ে দিলাম। এবার আপনি আমারে বলেন কি হবে, মার্বেলটা কি গড়ায়া পড়ে যাবে না, মার্বেলটা গড়ায়া এই জায়গায় এসে পড়বে, মার্বেলটা গড়ায় এই জায়গায় এসে পড়বে। এবার চিন্তা করেন এই জায়গা থেকে মানে কারে আমি, মানে কে নড়ানড়ি করছে, মার্বেল নড়ানড়ি করছে, তাহলে মার্বেল এইখান থেকে এইখানে আইসা পড়ছে, তাহলে মার্বেলটা হচ্ছে আসলে কি বলেন তো, আমাদের সচল। আর এখানে আমরা এমন একটা সিস্টেম ক্রিয়েট করছি, যাকে বায়া বায়া মার্বেলটা পড়বে, মানে কি যার গা বেয়ে মার্বেলটা পড়বে, বুঝছেন জিনিসটা? এই যে গা বেয়ে মার্বেলটা পড়তেছে, তখন এই যে আমাদের যে পিড়িটা, এই যে আমাদের পিড়ি, আমি জানি না আপনারা আসলে কি বলেন, পিড়ি বলে অনেক, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বলে আর কি, বসার টুল বলতে পারেন, হোয়াট এভার। তো এই যে পিড়ি, এই যে বা আমাদের যে এই যে যে আপনার আনত তল, ফিজিক্সের ভাষায় আনত তল যেটাই বলেন না কেন, এই যে আমাদের যে আনত তলটা আছে বা পিড়ি আছে, এইটা কি, এইটা হচ্ছে আমাদের স্থির দশা। কি, এটা হচ্ছে আমাদের স্থির দশা। তাহলে স্থির দশাকে আমরা কি বলবো, স্থির দশাকে আমরা বলবো হচ্ছে গিয়ে
স্টেশনারি ফেজ, ইংলিশটা একটু জানতে হবে, হ্যাঁ, স্টেশনারি ফেজ। ওকে, স্থির দশা মানে স্টেশনারি ফেজ, আর এটা মানে সচল দশা মানে হচ্ছে মোবাইল ফেজ, মোবাইল ফেজ। ওকে, যেটা বলতেছিলাম, মনোযোগ দিন, হ্যাঁ মনোযোগ দিন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস কি, যে বায়া বায়া পড়তেছে, যে বায়া বায়া পড়তেছে সে হচ্ছে আমাদের সচল, আর যার উপর দিয়ে বায়া বায়া পড়তেছে এটা হচ্ছে আমাদের কি বলেন তো, স্থির দশা। শেষ, এতটুকু যদি আপনি বুঝেন, ক্রোমোটোগ্রাফি আমি আপনাদের পড়াই ফেলছি, মনে করেন ক্রোমোটোগ্রাফি আমি আপনাদের পড়াই ফেলছি, শেষ, আপনার আর কোনো পড়ালেখা লাগবে না। ক্রোমোটোগ্রাফি বুঝতে এতটুকু জিনিস লাগে, আর কিছু লাগে না। আমাকে একটু বলেন ভাইয়া, 3 ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি ফাস্ট। ওকে, ফাস্ট ডান, আমার মনে হয় এতটুকু ডান, ডান ডান, শেষ, এতটুকু বুঝলে হয়ে যাবে। এবার আসেন, এবার ক্রোমোটোগ্রাফি অনেক টাইপের আছে, আমরা একটা টাইপ নিয়ে আগে আলোচনা করি, এটা হচ্ছে কলাম ক্রোমোটোগ্রাফি। এটা কি কলাম ক্রোমোটোগ্রাফি, কেমনে হইছে না হইছে এটা বোঝার দরকার নাই। কলাম, আপনি আগে সিস্টেমটা বুঝেন, দেখবেন একটু পরে অটোমেটিক বুঝে যাবেন। কলাম ক্রোমোটোগ্রাফি, এই জায়গায় একটা মানে চিত্র আছে, আপনি চিত্রটা দেখতে পাচ্ছেন, চিত্রটা দেখার আগে আমি আগে নিজের মতো করে আঁকা দিই আপনাকে, আগে নিজের মতো করে বুঝেন, প্রথম কথা বুঝেন, ভালো করে বুঝেন। আমরা একটা ছোট্ট কনসেপ্ট জানি, সেটা কি, লাইক ডিজলভস লাইক, লাইক ডিজলভস লাইক। ভাই পড়বেন হচ্ছে সহজ ভাবে, বুঝছেন, কঠিন ভাবে পড়ার দরকার নাই, কঠিন ভাবে পড়ার দরকার নাই। লাইক ডিজলভস লাইক মানে কি, মনে করেন পোলার, পোলার দ্রব, পোলার দ্রব পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, মানে যে যেমন সে তেমন চাইবে, বুঝছেন, পোলার দ্রব চাইবে পোলার দ্রাবককে, অপোলার দ্রব চাইবে অপোলার দ্রাবককে, অপোলার দ্রব চাইবে কাকে, অপোলার দ্রাবককে, দ্যাটস ইট। মানে যেমন দ্রব তেমন দ্রাবক, যেমন দ্রব তেমন দ্রাবক, যেমন দ্রব তেমন দ্রাবক, লাইক ডিজলভস লাইক। এখন নরমালি চিন্তা করেন, বুঝেন, ভালো করে খেয়াল করবেন, ইম্পর্টেন্ট জিনিস। আমরা সেটআপটা কেমনে নিব, আমরা সেটআপটা আমি আমার মতো করে মানে জাস্ট আপনারে বোঝানোর স্বার্থে করে দিচ্ছি। ওকে ফাইন, ভালো করে চিন্তা করেন, আমরা এরকম একটা সিস্টেম দাঁড় করাইলাম, একটা কলাম নিলাম। এখন এর ভিতরে আমি কি করব, ওই যে দেখেন মার্বেল গড়াই পড়ার জন্য কি আমি একটা সিস্টেম রেডি করছি না, মানে আমি একটা টুল দিছি না, এখানে একটা পিড়ি দিছি না, দিছি কিনা, দিছি। আমরা ওই রকম ভাবে কোনো একটা এলিমেন্ট দিব, এখানে কি যৌগ, কোনো একটা যৌগ, যৌগের নাম জানার দরকার নাই, যৌগের নাম জানার দরকার নাই, যৌগের নাম পরে জানবেন। ওকে, তো এই যে যৌগ আমরা দিব, এই যে এইটা হচ্ছে যৌগটা, মানে এইটা কি আমাদের এই যে সিস্টেম, মানে এইটা কি আমাদের হচ্ছে স্থির দশা। এটা কি আমাদের স্থির দশা, মানে কি স্থির দশা কি সেম থাকে, মার্বেলটা গড়ায় পড়ে যায়, দেখেন মার্বেল গড়ায় পড়তেছে, স্থির দশা কি সেম আছে না, সেম আছে। তো এটা হচ্ছে আমাদের স্থির দশা, বুঝেন, আপনি আগে সিস্টেমটা বুঝেন, পড়ালেখা সহজ। এই এই জিনিসটা কেন দেওয়া হয়, এখানে তুলা দেওয়া হয়, কেন দেওয়া হয়, এগুলো পরে বুঝবেন, সমস্যা নেই। এটা হচ্ছে স্থির দশা, এটা কি স্থির দশা। তাহলে এই জায়গায় যে যৌগটা আছে, এই যৌগটার নাম বলতেছি না, সিলিকা হতে পারে, অ্যালুমিনা হতে পারে, পরে। এটা হচ্ছে আমাদের স্থির দশা, কি এটা, এটা হচ্ছে আমাদের স্থির দশা, কি স্থির দশা। তার মানে ও কিন্তু নড়াচড়া করবে না, ও নড়াচড়া করবে, নড়াচড়া করবে না। ওকে ফাইন, মানে ও কি করবে, ওর উপর দিয়ে অন্যজন বাইয়া চলে যাবে, ওর উপর দিয়ে অন্যজন বাইয়া চলে যাবে, বুঝা গেছে, ওর উপর দিয়ে অন্যজন বাইয়া চলে যাবে। মনে করেন যে আপনার আমি কয়েকদিন আগে ঘুরতে গেছিলাম, ঝর্ণা দেখতে গেছিলাম আমাদের সিলেটে, তো মায়াবী ঝর্ণা। তো এখন নর্মালি পানি যে পড়তেছে, পাথর কি নড়তেছে নাকি পানি নড়তেছে, পানি নড়তেছে। এই যে পাথর, এই পাথরটা হচ্ছে কি আমাদের মানে স্থির দশা, আর এই যে পানি যে বায়া বেয়ে পড়তেছে, এই পানিটা হচ্ছে আমাদের সচল দশা, বুঝা গেছে। এই পানি যে বেয়ে বেয়ে পড়তেছে, এটা হচ্ছে আমাদের সচল দশা, আর স্থির দশা কি, স্থির দশা হচ্ছে পাথরটা। সিম্পল উদাহরণ, একদম প্রাকৃতিক উদাহরণ। তাহলে এই জায়গায় যে মনে করেন অনেকগুলো পাথর দিছি বা কোন একটা যৌগ, এটা কি স্থির দশা। এরপরে আমরা সচল দশা দিব, কি দিব, সচল দশা দিব। ওকে আসেন, মনোযোগ দিয়ে বুঝছেন। এখন আমাদের এখানে আসলে কিছু কাজ আছে, কাজটা কি, কাজটা হচ্ছে নমুনা দিতে হবে, এখানে দিতে হবে নমুনা। নমুনা মানে আমি যাদেরকে পৃথক করতে চাই, কি করতে চাই, যাদেরকে পৃথক করতে চাই। তাহলে এই জায়গা থেকে কি করব, যাদেরকে পৃথক করতে চাই এখানে দিব স্যাম্পল, কি দিব এখানে, স্যাম্পল। এটা হচ্ছে নমুনা, নমুনা মানে যাদেরকে আমি পৃথক করতে চাই। মনে করেন ওই যে সি আর ডি, বুঝছেন,
সি আর ডি দুইজন একসাথে আছে, তাহলে এই জায়গায় কে কে আছে? এখানে আছে হচ্ছে এই যে সবুজ কালারটা হচ্ছে সি, আর সে গোলাপি কালার দিয়ে দিলাম, গোলাপি কালার দিয়ে দিলাম। এই যে এইটা হচ্ছে গিয়ে কি আমাদের ডি, সি আর ডি। ওকে, সি আর ডি। আপনি আমার মতো করে বুঝেন ভাই, এত বোঝা লাগবে না, কেমিস্ট্রিতে এত গ্যাঞ্জাম করবেন আপনার সাথে। ওকে, তাহলে সি আর ডি একসাথে আছে, কিন্তু এরা কিন্তু একসাথে আছে, আলাদা না। ওকে, আলাদা না, একসাথে আছে। ওকে, একসাথে আছে। ওকে, একসাথে আছে, সে একসাথে আছে। এখন বুঝেন, মনোযোগ দিয়েন, হ্যাঁ মনোযোগ দিয়েন। আসুন, তাহলে এটা হচ্ছে আমাদের স্যাম্পল। স্যাম্পলের ভিতরে সবুজ আর গোলাপি মিক্স করা আছে। এইবার আমি দিব হচ্ছে সচল দশা। এবার আমি কি দিব বলেন তো? সচল দশা। সচল দশা, সচল দশা। সচল দশা হিসেবে কে থাকবে? যে মুভ করে, যে কি করে? মুভ করে, মুভ করে। তো সচল দশা হিসেবে আমি আরেকটা যৌগ দিব এখানে। যৌগটা দিলাম হচ্ছে সাদা কালার। যৌগটা দিলাম কি কালার? সাদা কালার। এই যে এটা হচ্ছে আমাদের সচল দশা। সচল দশা শেষ, এবার বোঝা শেষ। তাহলে প্রথমে দিছি হচ্ছে স্থির দশা, পাথরগুলা, এরপরে স্যাম্পল, এরপরে সচল দশা। প্রথমে দিছি কি? স্থির দশা, ও কিন্তু নড়াচড়া করবে না, ও নড়াচড়া করবে না। এরপরে দিছি স্যাম্পল, এরপরে দিছি কি আমার সচল দশা। দ্যাটস ইট। ওকে, ওকে, আগে বলেন এতটুকু বুঝছেন তাড়াতাড়ি। আয়ন শনাক্তকরণের বিক্রিয়াগুলো মনে থাকে না, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, বিক্রিয়া মনে রাখার কিছু নাই। এই বিক্রিয়া মনে রেখে কি করবেন? বিক্রিয়া মনে রাখার দরকার আছে? জাস্ট প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। যেগুলো পরীক্ষায় আসবে ভাইয়া পরীক্ষার আগে বলে দিব, পরীক্ষার আগে ভাইয়া বলে দিব কোনগুলো ভালো করে পড়ে যাবেন। ওকে, আসেন এবার একটু মনোযোগ দিয়েন। এখন আমাদের কাজ কি? এখন কি হবে? এখন আমি আপনাকে শর্ত দিয়ে দিলাম। কি শর্ত দিয়ে দিলাম বলেন? এখন আমি আপনাকে শর্ত দিয়ে দিলাম যে ভাই, এই যে সাদা কালারটা, সাদা কালারটা হচ্ছে পোলার। সাদা কালার কি? পোলার। আর এই যে সি, সি হচ্ছে সে আমার সবুজ কালারটা, সি হচ্ছে সবুজ, আর ডি হচ্ছে গিয়ে কি? ডি হচ্ছে গোলাপি। সি হচ্ছে সবুজ আর ডি হচ্ছে গোলাপি। এবার বুঝেন, আস্তে ধীরে বুঝেন, ক্রোমাটোগ্রাফি পড়া অনেক কঠিন না, অনেক সহজ জিনিস, ইজি, ইজি। ভালো করে বুঝেন। আমরা কি করলাম? আমরা একটা সিস্টেম দাঁড় করাইলাম যার ভিতরে স্থির দশা নিছে। এগুলো হচ্ছে পাথর, এগুলো কি? পাথর। পাথর মানে ওর নড়বে না, ও কি করবে না? নড়বে না, নড়বে না। এবার এর ভিতরে আমি সি আর ডি এর মিক্সচার নিলাম, স্যাম্পল, এটাকে আমরা বলতেছি স্যাম্পল। সি আর ডি এর মিক্সচার নিলাম, সি আর ডি এর কি মিক্সচার নিছি? সি হচ্ছে সবুজ কালার, ডি হচ্ছে গোলাপি কালার। এই যে সবুজ আর গোলাপি, সবুজ আর গোলাপি। সবুজ কি? সি, সবুজটা হচ্ছে আমাদের সি, সবুজটা হচ্ছে আমাদের সি, আর গোলাপিটা হচ্ছে গিয়ে কি? আমার ডি। এরপরে আমি সচল মাধ্যম হিসেবে আরেকটা যৌগকে উপরে ঢাইলা দিলাম। ওকে, এবার আসেন, আমি আপনাকে শর্ত দিয়ে দিলাম, আমি আপনাকে শর্ত দিয়ে দিলাম ভাইয়া সাদাটা হচ্ছে পোলার, আর সবুজ কালারটা হচ্ছে পোলার। সবুজ কালারটা কি? পোলার। আর এই যে গোলাপি কালারটা হচ্ছে অপোলার। গোলাপি কালারটা কি? অপোলার, অপোলার। ওকে, তাহলে সাদা কালারটা পোলার, গোলাপি কালারটা অপোলার, সবুজ কালারটা পোলার। এই পাথরগুলো নড়বে না, পাথরগুলোর সাথে কোনো কানেকশন নেই, পাথরগুলো নড়বে না। পাথরগুলো কি করবে না? নড়বে না। সবুজ কালারটা হচ্ছে গিয়ে পোলার, গোলাপি কালারটা অপোলার, সাদা কালারটা পোলার। ওকে, ওকে, এবার কি হবে? আপনারা বলছিলাম না, পোলার দ্রব পোলার দ্রাবককে চাইবে, অপোলার দ্রব অপোলার দ্রাবককে চাইবে, পোলার দ্রব পোলার দ্রাবককে চাইবে, অপোলার দ্রব অপোলার দ্রাবককে চাইবে। এখন আসলে কাহিনীটা কি ঘটবে? এখন আপনার কাছে কি মনে হয় দেখেন তো? এই যে সবুজ কালারটা যে পোলার বলে দিছি, সাদা কালারটা পোলারে ধরে রাখতে চাইবে না, আর গোলাপিটারে ছাইড়া দিতে চাইবে না? চাইবে। তখন আপনি কি দেখবেন জানেন? একটু পরে কি দেখবেন জানেন? একটু পরে, একটু পরে কি দেখবেন জানেন? একটু পরে দেখবেন কি, এই যে আমরা যে একটু আগে এই যে আমাদের যে পাথরগুলা ছিল না, পাথরগুলা, পাথরগুলার ভিতরে এই যে দেখেন গোলাপি কালারটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। গোলাপি কালারটা কি হবে? গোলাপি কালারটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। পাথর পাথরের জায়গাতেই থাকবে, পাথর পাথরের জায়গাতেই থাকবে। গোলাপি কালারটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। আর এই যে সবুজ কালারটা, সবুজ কালারটাও
আগের থেকে একটু নিচে নামবে, বাট ও খুব তুলনামূলকভাবে ও স্লোলি নামবে। ও কি নামবে? স্লোলি নামবে। সাদা সাদা জায়গায় থাকবে। সাদা তো আমাদের সচল দশা, সাদা সাদা জায়গায় থাকবে। কি হইলো দেখেন, সাদা কালারটা কি ছিল? সাদা কালারটা ছিল পোলার। সাদা কালারটা কি ছিল? সাদা কালারটা ছিল পোলার। আর সবুজ কালারটাও কি ছিল? পোলার। গোলাপি কালারটা কি? নন পোলার, মানে অপোলার। তাহলে দেখেন সাদা কালার কি চাইবে? সবুজটারে ধরে রাখতে, আর গোলাপিটারে ছেড়ে দিতে। গোলাপিটারে ছেড়ে দিত। গোলাপি আস্তে আস্তে এই পাথর বায়া 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 নিচের দিকে নামতে থাকবে। পাথর বেয়ে বেয়ে কি করতে থাকবে? নিচের দিকে নামতে থাকবে। গোলাপিটা আস্তে আস্তে পাথর বেয়ে বেয়ে নিচের দিকে নামতে থাকবে। সবুজটাও আস্তে আস্তে নামতে থাকবে। মানে গোলাপিটা যত তাড়াতাড়ি নামবে, সবুজটা তত তাড়াতাড়ি নামবে না। কেন? কারণ সবুজটাকে এই সাদাটা ধরে রাখছে। সবুজটাকে এই সাদাটা ধরে রাখছে। কেন ধরে রাখছে? কারণ সাদাটাও পোলার, সবুজটাও পোলার। গোলাপি যেহেতু অপোলার, তার মানে এই গোলাপিটাকে সাদা পছন্দ করবে না। ও আস্তে আস্তে তাড়াতাড়ি নিচে নেমে যাবে, আর ও তুলনামূলকভাবে স্লোলি নিচে নামবে। দ্যাটস ইট, শেষ। এইটা যদি বুঝে থাকেন, কলাম ক্রোমাটোগ্রাফি আপনার পড়া শেষ। এখন আপনি বলেন ভাই, আপনি বুঝছেন নাকি বুঝেন? তাড়াতাড়ি। এত পড়তে হয় না ভাইয়া, বুঝছেন? কেমিস্ট্রি এত পড়তে হয় না, অল্প পড়বেন, ভালো করে পড়বেন। শেষ, তাড়াতাড়ি। ওকে, ফার্স্ট মনোযোগ দিয়েন ভাইয়া। যারা যারা দেখেন, এখানে সারা বাংলাদেশের স্টুডেন্ট আছে। কেউ পঞ্চগড় থেকে ক্লাস করতেছে, কেউ দিনাজপুর থেকে ক্লাস করতেছে, কেউ রংপুর থেকে ক্লাস করতেছে, কেউ ঢাকার, কেউ বরিশালের, কেউ কুমিল্লার। এখন আপনি চাইলেই কি সবাইকে নিয়ন্ত্রণ করতে পারবেন? পারবেন না। তো কেউ একজন খারাপ কমেন্ট করতেছে, করতেই পারে। ইগনোর, ইগনোর। বোঝা গেছে? ইগনোর। ডান। ওকে, তাহলে একটু মনোযোগ দিন। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এখন আমরা এখন আমরা অফিসিয়ালি চিত্রে আসতে পারবো। খেয়াল করেন, এই যে একটু আগে যে আমরা দেখছিলাম না, একটু আগে আমরা দেখছিলাম এই যে এইটা হচ্ছে আমাদের পাথর। এই যে নীল কালারটা হচ্ছে আমাদের স্টেশনারি ফেস, মানে আমাদের কি বলেন তো? স্থির মাধ্যম। এটা হচ্ছে আমাদের স্থির। নীল কালারটা হচ্ছে স্থির। নীল কালারটা কি? স্থির। ওকে। আর এই যে এইটা হচ্ছে আমাদের স্যাম্পল। সবুজ কালারটা কি? আমাদের স্যাম্পল। সবুজ কালারটা হচ্ছে আমাদের স্যাম্পল। এবার আসেন গোলাপি কালার। এই যে গোলাপি কালারটা কি? আমাদের মোবাইল ফেস। ভালো করে তাকান, মোবাইল ফেস, মোবাইল ফেস, মোবাইল ফেস। ভালো করে তাকান, মোবাইল ফেস। এই সবুজ কালারটার ভিতরে টোটাল দুইটা কালার মিক্স করা আছে। এই সবুজ কালারটার ভিতরে কয়টা কালার মিক্স করা আছে? এই যে সবুজ, এই যে সবুজ, এই সবুজ কালারটার ভিতরে দুইটা কালার মিক্স করা আছে। কয়টা কালার মিক্স করা আছে আমি জানি না। এই সবুজ কালারটার ভিতরে দুইটা কালার মিক্স আছে। একটা হচ্ছে আমাদের এই যে, এটা কি কালার বলে? খয়েরি, মানে ইয়েলো ধরেন, হ্যাঁ। একটা হচ্ছে আমার ইয়েলো কালার, আরেকটা হচ্ছে মনে করেন লাইট গ্রিন। ওকে, লাইট গ্রিন কালার। ওকে, এবার আসেন। এখন কি হইলো? এই যে গোলাপিটা কিন্তু কি বলেন তো? গোলাপিটা হচ্ছে আমাদের মোবাইল ফেস। গোলাপি কালারটা হচ্ছে আমাদের মোবাইল ফেস। গোলাপি কালারটা কি? আমাদের মোবাইল ফেস, মানে সচল দশা। এখন চিন্তা করেন, আমি বলে দিলাম, কি বলে দিলাম? এই যে ইয়েলোটা, এই ইয়েলোটা হচ্ছে পোলার। আর আমরা যে গোলাপি কালারটা অ্যাড করছি, এই যে গোলাপি কালার অ্যাড করছি, এটাও পোলার। এখন এই পোলারটা কি করবে? ইয়েলোটাকে ধরে রাখবে, লাইট গ্রিনটাকে ছেড়ে দিবে। বুঝা গেছে? তাহলে দেখেন এই যে গোলাপি কালারটা ইয়েলোটাকে ধরে রাখছে, মানে ওরা যাইতে দিচ্ছে না, ওরা টান দিতেছে, ওরা টান দিতেছে, ওরা যাইতে দিচ্ছে না, বাট সবুজটাকে ছেড়ে দিছে। সবুজটা ছেড়ে দিছে। দেখেন এটারে কি লেখা আছে? উইকার ইন্টারাকশন। উইকার ইন্টারাকশন মানে কি? দুর্বল আকর্ষণ। বুঝছেন? দুর্বল আকর্ষণ মানে দুর্বল, মানে দুর্বল বন্ধন। এই গোলাপিটা কি করছে? সবুজটাকে ছেড়ে দিছে। আর এই যে দেখেন আমাদের এটা কি? এটা হচ্ছে এই যে আমাদের ইয়েলো কালার। ইয়েলো কালারটা যাইতে দিচ্ছে না, বলতেছে তুমি থাকো, তুমি আজকে থেকে যাও, তুমি আজকে থেকে যাও। বাট এই ইয়েলো কালারটা চলে যেতে যাচ্ছে, আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। আর এই সবুজ কালারটা কি? একদম চলে যাচ্ছে। কেন? কারণ ওর সাথে ওর কোনো আকর্ষণ নাই। কেন? ও হচ্ছে অপোলার। ও কি? এলজিটা কি? এলজিটা হচ্ছে নন পোলার, মানে অপোলার। এলজিটা তাড়াতাড়ি নিচে নেমে যাবে। এই যে এই লাইট গ্রিনটা, লাইট গ্রিনটা তাড়াতাড়ি নিচে নেমে যাবে, আর ও আস্তে আস্তে নামবে। ও স্লোলি নামবে। কে স্লোলি নামবে? এই যে, এই যে আমার খয়েরি কালারটা স্লোলি নামবে। আর দেখেন আস্তে আস্তে, আস্তে আস্তে এই যে সবুজটা বের হয়ে যাচ্ছে। দেখেন সবুজটা বের হয়ে যাচ্ছে। তারপরে এরপরে আবার কে চলে গেল? দেখেন এই যে আমাদের ইয়েলো কালারটা চলে গেল। প্রথমে লাইট গ্রিনটা চলে গেল, তারপরে ইয়েলোটা আলাদা করে চলে গেল। খেয়াল করে দেখেন, মনোযোগ দেওয়ার বিষয় কি? আমাদের যে স্টেশনারি ফেস, স্টেশনারি ফেস কিন্তু সেম আছে। দেখছেন? স্টেশনারি ফেস সেম আছে। স্টেশনারি ফেস কি আছে? সেম আছে। শেষ।
এইটাই হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। এখন ভাই কলাম ক্রোমাটোগ্রাফি কই থেকে আসলো? ক্রোমাটোগ্রাফির প্রকারভেদ তো পড়ার নাই, পড়াই দিচ্ছি ভাইয়া, একটু পরে পড়াই দিচ্ছি। আগে আপনি বলেন কলাম বুঝছেন, শেষ। কলাম ক্রোমাটোগ্রাফি বুঝা এতটুকুই, আপনার কাজ এতটুকু। আপনার বেশি কাজ নাই, আপনি অল্প কাজ করবেন, অল্প বুঝবেন, পড়া শেষ। বলেন ভাই, কলাম ডান তাড়াতাড়ি। তাড়াতাড়ি। এটাই হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। এরপরে আমি আপনাদের পেপার ক্রোমাটোগ্রাফি বুঝাবো। পেপার ক্রোমাটোগ্রাফি আরো সুন্দর, পেপার ক্রোমাটোগ্রাফি আরো সুন্দর। বুঝা গেছে? পেপার ক্রোমাটোগ্রাফি আরো সুন্দর, মজা। মানে এটা আপনারা করবেনও হয়তো। তাড়াতাড়ি। ডান ভাই, এতটুকু তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট ফাস্ট, এগুলো শেষ করেন। মানে আপনার কাজ কি থাকবে? আপনার কাজ থাকবে, এখন আমরা আসলে বই থেকে পড়বো যে কলাম ক্রোমাটোগ্রাফিতে স্থির দশা হিসেবে কে কে ব্যবহৃত হয়, সচল দশা হিসেবে কে কে ব্যবহৃত হয়, দ্যাটস ইট। এতটুকু আমরা পড়বো। কেন? কেন? কারণ হচ্ছে এগুলো পরীক্ষায় আসবে, শেষ। ওকে, ওকে, আসেন। এখন দেখেন, এবার আপনার বইয়ে কলাম ক্রোমাটোগ্রাফি নিয়ে কি লেখা আছে ভালো করে দেখেন। ক্রোমাটোগ্রাফির বৈশিষ্ট্য, ওকে, এই যে দেখেন, ক্রোমাটোগ্রাফিতে দুইটা সাম্যাবস্থার মধ্যে একটা থাকে স্থির আর একটা থাকে চলনশীল। দেখেন, স্থির মানে কি? স্টেশনারি ফেস। আর চলনশীল মানে কি? মোবাইল ফেস। ওকে, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এবার স্থির মাধ্যম হিসেবে কে কে থাকতে পারে, এই জায়গা থেকে সুন্দর করে নোট করেন। স্থির মাধ্যম হিসেবে, স্থির মাধ্যম যখন কঠিন পদার্থ হয় তখন অধিশোষক রূপে, এই যে দেখেন, ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। অধিশোষক রূপে অ্যালুমিনা, ম্যাগনেসিয়া, মানে এই যে আপনার ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, সিলিকা জেল, স্টার্চ গুঁড়া, তখন এর দ্বারা অধিশোষণের মাত্রার উপর ভিত্তি করে স্থির মাধ্যমের উপর ভিন্ন স্তরে বিভক্ত হয়। মানে ওই যে অধিশোষণ, অধিশোষক রূপে মানে কি? যেমন দেখেন, ময়দা, ময়দা আমার হাতের উপরে আসতেছে, বাট ময়দা কি হাতের ভিতরে চলে গেছে? না। ময়দা কি হাতের ভিতরে চলে গেছে? না। জিনিস হচ্ছে এরকম। তো এই যে এইগুলার উপর আসলে বেস করে আমাদেরকে এখন সুন্দর করে নোট করতে হবে। আসেন আমি একটু সুন্দর করে নোট করে দিই। এইগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ভাইয়া। যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসবে, তার মানে আপনার এখানে কোনো প্রকার মানে ইয়া নাই, আপনি বাঁচতে পারবেন না, পড়ালেখা করতে হবে। আসেন আগে আমরা আমাদের মতো করে একবার নোট করি, তারপরে বইয়ের মতো করে নোট করব। ওকে, ওকে, তাহলে আসেন একটু লেখেন ভাইয়া। সচল দশা আর হচ্ছে আমাদের কি স্থির দশা, লেখেন। স্থির দশা, স্থির দশাতে লিকুইড হিসেবে কারা থাকতে পারে, সলিড হিসেবে কারা থাকতে পারে? স্থির দশাতে লিকুইড হিসেবে কারা থাকতে পারে, সলিড হিসেবে কারা থাকতে পারে, পোলার হিসেবে কারা থাকতে পারে, অপোলার হিসেবে কারা থাকতে পারে? স্থির দশা নরমালি সলিড হয়, স্থির দশা নরমালি কি হবে? সলিড হবে। সলিড হইলে এর ভিতরে পোলার কারা আর অপোলার কারা, এটা একটু সুন্দর করে ভাইয়ের মতো করে একবার নোট করেন, তারপরে বইয়ে কি আছে দেখবো না। পোলার কারা, অপোলার কারা, এগুলো একবার নোট করবেন। এগুলো এমসিকিউ তে আসবে, এগুলো এমসিকিউ তে আসবে, সিকিউ তে আসবে না, বুঝছেন? আপনি জাস্ট নোট করে যান, ভাইয়ের সাথে সাথে নোট করে যান। লেখেন সিলিকা, অ্যালুমিনা, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। লেখেন সিলিকা মানে সিলিকন ডাইঅক্সাইড, তারপরে অ্যালুমিনা Al2O3, তারপরে সিলিকা, অ্যালুমিনা, তারপর আপনার হতে পারে কি বলেন তো, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম অক্সাইড, এই যে এগুলো, এগুলোতে একটু লেখেন। অপোলার কারা? অপোলার কারা? অপোলার হচ্ছে সেলুলোজ, স্টার্চ। ওকে, সেলুলোজ, স্টার্চ, স্টার্চ, সেলুলোজ, আপনি এই সিরিয়াল লেখেন, স্টার্চ, সেলুলোজ, স্টার্চ, সেলুলোজ। এই জিনিসটা একটু সুন্দর করে নোট করেন। স্থির দশা নরমালি কিন্তু মানে নরমালি কি হয়? নরমালি সলিড হয়, বুঝছেন? নরমালি সলিড হয়। আর স্থির দশা যদি ভাইয়া মানে পোলার লিকুইড হয়, বুঝছেন? স্থির এগুলো কিন্তু পোলার সলিড, এগুলো কিন্তু সবাই সলিড, বুঝছেন? সলিড, এরা কি? এরা হচ্ছে সলিড, সলিড। এখন মনে করেন স্থির দশা পোলার প্লাস সলিড না, মানে পোলার প্লাস কি বলেন তো, তরল, মানে লিকুইড আর কি। পোলার প্লাস তরল, তখন কি হয়? নরমালি এটা হয় না, বাট নরমালি লেখেন আর কি। এসিটোন, তারপরে অ্যালকোহল, ওকে, ইথানল। লেখেন এসিটোন, ইথানল। এসিটোন মানে কি? CH3COCH3, ইথানল, দ্যাটস ইট। এটা একটু নোট করেন। আচ্ছা, এবার হচ্ছে লেখেন
আমাদের কি বলেন তো মোবাইল ফেজ মানে চলন দশা, সচল দশা। সচল দশা, সচল দশা নরমালি তরল হয়, সচল দশা নরমালি কি হবে, তরল হবে। সচল দশার পোলার কে আর অপোলার কে এগুলো আমরা পড়ছি। সচল দশার পোলার অপোলার পড়ছি। দেখেন অপোলার দ্রাবক আমরা পড়ছিলাম, মনে আছে? অপোলার দ্রাবক কারা? বেনজিন, টলুইন, ক্লোরোফর্ম, তারপর ডাইক্লোরোমিথেন, মনে আছে? ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, এগুলা বেনজিন, টলুইন, ক্লোরোফর্ম, ডাইক্লোরোমিথেন। আবার সচল দশার মধ্যে পোলার, এগুলো কিন্তু অপোলার। অপোলার সচল দশায় কারা কারা থাকতে পারে? এবার পোলার হিসেবে কারা থাকতে পারে? পোলার, এগুলোও আমরা পড়ছি। এগুলোও আমরা পড়ছি। কি পড়ছি দেখেন তো, মনে মনে আছে কিনা? মিথানল পড়ছিলাম, ইথানল পড়ছিলাম, অ্যাসিটোনাইট্রাইল, দেখেন এই যে CH3CN, এটা লিখে রাখেন, CH3CN, এইগুলা আমরা পড়ছি। তারপরে প্রোপানন, এসিটন লিখতে পারেন। এগুলো পরীক্ষায় আসবে, এগুলো MCQ তে আসে। তাহলে স্থির দশা নরমালি সলিড হয়, স্থির দশা নরমালি সলিড হয়। সলিড হইলে পোলার কারা অপোলার কারা এটা একটু লিখবেন। স্থির দশা পোলার প্লাস তরল, মানে যদি লিকুইড হয়, ইফ লিকুইড, তখন কি হবে? আচ্ছা, সচল দশাতে পোলার কারা? এই যে এরা। সচল দশাতে অপোলার কারা? এরা। এটা সুন্দর করে ভাইয়া নোট করে ফেলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন ভাইয়া। 5 ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি নোট করা শেষে বলেন ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখানে কিন্তু গ্যাসও থাকতে পারে, বুঝছেন? গ্যাসও থাকতে পারে। কিরকম গ্যাস কেন থাকবে? গ্যাস থাকবে গ্যাস ক্রোমাটোগ্রাফিতে, এটা আমরা সেকেন্ড ইয়ারে পড়বো, পরিমাণগত রসায়ন একটা চ্যাপ্টার আছে। এখানে গ্যাসও থাকতে পারে। এখানে কি থাকতে পারে? গ্যাসও থাকতে পারে, গ্যাসও থাকতে পারে। এটা আমরা পড়বো, সেকেন্ড ইয়ারে পড়বো, গ্যাসও থাকতে পারে। আমরা তখন পড়বো হিলিয়াম গ্যাস কেমনে প্রবাহ হয়, নাইট্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, এগুলা পড়বো। এগুলো কোন জায়গায় আছে? এগুলা চ্যাপ্টার 3 সেকেন্ড ইয়ারে আছে, সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 তে আছে। মানে সচল দশা মানে মোবাইল ফেজ, যেটা মোবাইল ফেজে গ্যাসও থাকতে পারে, হিলিয়াম, নিয়ন, এগুলো, নাইট্রোজেন, এগুলা। ওকে, ডান। আমার মনে হয় ডান, এতটুকু হয়ে যাওয়া উচিত। ওকে, ওকে। এবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি আরেকটা ছোট্ট জিনিস পড়াই দিই, দেখেন ভালো করে তাকান। আমি একটু আগে কি বলছি বলেন তো? অধিশোষণ মানে কি? গায়ে লেগে থাকবে বাট ভিতরে ঢুকবে না। অধিশোষণ মানে কি বলেন তো? অধিশোষণ মানে হচ্ছে গায়ে লাগবে বাট ভিতরে ঢুকবে না। এভাবেই লেখেন, গায়ে লাগবে বাট ভিতরে ঢুকবে না, বাট ভিতরে ঢুকবে না, ভিতরে যাবে না। ওকে, গায়ে লাগবে বাট ভিতরে যাবে না। মনে করেন এইটা হচ্ছে আমাদের, এই যে এই লাল বাক্সটা, এই যে বাক্সটা, এই যে বাক্সটা, এই বাক্সটা সে সে এই বাক্সটা হচ্ছে পোলার, এন্ড এর উপরে এটা হচ্ছে পোলার। আমাদের কি স্টেশনারি ফেজ, এসপি, স্টেশনারি ফেজ মানে এসপি। তাহলে মোবাইল ফেজ মানে যেগুলো সচল দশা, সচল দশা কি এর গায়ে লেগে থাকবে, সচল দশা গায়ে লেগে থাকবে। এন্ড আপনি বলেন তো এই সচল দশাও কি হবে বলেন তো? সচল দশাও কি হবে? এই সচল দশাটাও কিন্তু পোলার হবে। কি হবে? পোলার হবে। বুঝে গেছে? তাহলে দেখেন এই যে বাক্সটা, লাল বাক্সটা হচ্ছে পোলার, তাইলে এই যে আমাদের যে গায়ে লেগে থাকবে এগুলোও কি হবে বলেন তো? পোলার হবে। এই যে ভিতরেরটাকে আমরা বলতেছি স্টেশনারি ফেজ মানে স্থির দশা, এটা হচ্ছে আমাদের সচল দশা। সিমিলারলি ভাইয়া এই লাল বাক্সটা যদি অপোলার হয়, এই লাল বাক্সটা যদি নন পোলার হয়, কি হয়? নন পোলার হয়, নন পোলার এসপি হয়, তাহলে এর গায়ে কারা লেগে থাকবে? এর গায়ে কারা লেগে থাকবে বলেন? এর গায়ে কারা লেগে থাকবে ভাইয়া? এর গায়ে লেখা থাকবে, এর গায়ে লেগে থাকবে কারা? নন পোলার এমপি। বুঝা গেছে? তাহলে নন পোলার এসপি যদি বাক্সটা হয়, তাহলে গায়ে লেগে থাকবে কারা? নন পোলার এমপিরা। শেষ, নন পোলার এমপিরা গায়ে লেগে থাকবে। এসপি মানে কি? স্টেশনারি ফেজ মানে স্থির দশা, আর ও কি আমার মোবাইল ফেজ মানে হচ্ছে আমাদের সচল দশা। আর বন্টন কি বলেন? বন্টন কি ভাইয়া? বন্টন কি? বন্টনটাও আমরা জানি। বন্টন গুলা কি বলেন তো? বন্টন হচ্ছে, খেয়াল করেন, এখানে হচ্ছে দ্রাবক সে, এখানে হচ্ছে দ্রাবক 1, এটা হচ্ছে আমাদের দ্রাবক 1,
দ্রাবক 1 যদি হয় অপোলার, কি হয়? অপোলার। আর এই যে দ্রব, এটা হচ্ছে আমাদের দ্রব, রাইট? এটা হচ্ছে আমাদের দ্রব। দ্রব হচ্ছে সে পোলার। দ্রব কি? দ্রব হচ্ছে পোলার। দ্রব কি? পোলার। আমি যখন বাইরে থেকে, বুঝছেন বুঝছেন, বাইরে থেকে একটা দ্রাবক দিব, দ্রাবক 2, দ্রাবক 2 দিব, দ্রাবক 2 দিব, দ্রাবক 2 দিব, কি দিব? দ্রাবক 2 দিব, দ্রাবক 2। তাহলে দ্রাবক 2 কে আমরা কি বললাম? পোলার বললাম। দ্রাবক 2 কে আমরা কি বললাম? পোলার। তাহলে এইবার এই সবুজ কালার গুলা কার কাছে যাবে বলেন তো? এই যে এইগুলা কার কাছে চলে যাবে বলেন তো? এইগুলা এই যে এটার ভিতরে চলে যাবে। এটা কি আমরা কি বলি? বন্টন, রাইট? বন্টন বলবো। কেন? কারণ আগে এই দ্রবটা ছিল কার কাছে? দ্রাবক 1 এ ছিল। এখন এই দ্রাবক 1 থেকে এরা কোন জায়গায় বন্টিত হইলো? পোলার দ্রাবকে বন্টিত হইলো। এটা হচ্ছে আমাদের দ্রাবক আর বন্টনের কনসেপ্ট। বুঝা গেছে? একবার দেখাই দিলাম আর কি, একবার দেখাই দিলাম। এখন আমরা বইটা একবার রিডিং পড়লেই হয়ে যাবে। ওকে, আমাকে বলেন ভাইয়া, এতক্ষণ পর্যন্ত যতটুকু পড়াইছি আপনি বুঝছেন কিনা বলেন। 6 ডান, ফার্স্ট, তাড়াতাড়ি। ওকে, ওকে, তাড়াতাড়ি। ফার্স্ট, আমার মনে হয় ডান। ওকে, আসেন এবার আমরা আমরা একদম আলাদা আলাদা করে ফেলি। দেখেন ভালো করে পড়েন। আচ্ছা, এই জিনিসটা একটু দেখে নিন, মানে হচ্ছে কোন কার্যকরী মূলকে কি থাকলে মানে কার প্রাধান্য বেশি থাকবে? COOH এর প্রাধান্য বেশি থাকে OH এর চেয়ে। OH এর চেয়ে মানে NH2 এর প্রাধান্য বেশি মানে OH এর প্রাধান্য বেশি থাকে NH2 থাকলে, NH2 এর চেয়ে। NH2 এর প্রাধান্য বেশি থাকে CHO থেকে। এটা আপনি আপাতত বুঝবেন না, আপনি ফার্স্ট ইয়ারে পড়েন, আপনার সেকেন্ড ইয়ারে পড়ার দরকার নেই। আপনি আপাতত মাথায় রাখবেন, কোন একটা যৌগের ভিতরে যদি COOH থাকে তার প্রাধান্য বেশি কার তুলনায়? যার ভিতরে OH আছে তার তুলনায়। যার ভিতরে NH2 আছে তার তুলনার চেয়ে আবার OH আর COOH বেশি। মানে এই ক্রমটা একটু মনে রাখবেন, এটা কিন্তু এক্সামে আসবে। আসেন আমরা একটু দেখি। এই যে দেখেন, ভালো করে খেয়াল করেন। অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফি কয় প্রকার? 2 প্রকার। এই জায়গায় ভাইয়া আছে, ভাইয়ের কাছে সুন্দর করে টাইপ করা আছে, ভালো করে দেখেন। এই যে ভালো করে তাকান, এটা সুন্দর করে নোট করতে হবে, ভালো করে দেখবেন। অধিশোষণ ও দ্রাব্যতার উপর ভিত্তি করে, অধিশোষণ ও দ্রাব্যতার উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিকে কয় ভাগে ভাগ করা হয়? এই জায়গায় 2 ভাগে আছে। একটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি, আর একটা হচ্ছে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, মানে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। এটা ইংলিশের টার্মটা হচ্ছে TLC, ও লেখাই আছে TLC। ওকে, একটা হচ্ছে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। মানে ক্রোমাটোগ্রাফি মূলত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অধিশোষণ আর একটা হচ্ছে বন্টন। একটা হচ্ছে অধিশোষণ আর একটা হচ্ছে বন্টন। ওকে, ওই যে আমরা একটু আগে বৈশিষ্ট্য দেখলাম না, বৈশিষ্ট্য এরকম বুঝাই দিই। তাহলে ক্রোমাটোগ্রাফি কয় প্রকার? ক্রোমাটোগ্রাফি হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অধিশোষণ আর একটা হচ্ছে বন্টন। অধিশোষণ কয় প্রকার? অধিশোষণ 2 প্রকার। বন্টন কয় প্রকার? বন্টন 2 প্রকার। তাহলে অধিশোষণ যে 2 প্রকার, অধিশোষণের একটা নাম হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে TLC মানে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি বা পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। ওকে, আচ্ছা, বন্টন ক্রোমাটোগ্রাফির ভিতর আপনি একটা পাবেন হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি, আমরা পেপার ক্রোমাটোগ্রাফি দেখব। আর আরেকটা হচ্ছে গিয়ে গ্যাস ক্রোমাটোগ্রাফি। আরেকটা কি? গ্যাস ক্রোমাটোগ্রাফি। দেখেন ভাইয়া এখানে সুন্দর করে লেখা আছে, ভাইয়ার এখানে ভালো করে তাকান, দেখেন। তাহলে অধিশোষণ ক্রোমাটোগ্রাফি কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। আবার সিমিলারলি ভাইয়া বন্টন ক্রোমাটোগ্রাফি, বন্টন বা বিভাজন, পার্টিশন, পার্টিশন একটা হচ্ছে গিয়ে দেখেন, মনোযোগ দিন। এই যে এটা হচ্ছে অ্যাডজর্পশন, আর এটা হচ্ছে গিয়ে কি আমাদের পার্টিশন, মানে বন্টন ক্রোমাটোগ্রাফি। তাহলে বন্টন ক্রোমাটোগ্রাফি কয় প্রকার হবে? 2 প্রকার। একটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি, একটা হচ্ছে গ্যাস ক্রোমাটোগ্রাফি। তাহলে একটা হচ্ছে কি আমাদের কলাম আর পাতলা স্তর, আরেকটা কি আমাদের পেপার আর গ্যাস। এখন কথা আছে, দেখেন এই যে কলাম ক্রোমাটোগ্রাফি, কলাম ক্রোমাটোগ্রাফি অলরেডি আমরা দেখছি।
অলরেডি আমরা দেখছি। এখন আপনি বলেন তো আমরা কি করছিলাম, আমরা কিছু পাথরকে রাইখা দিছিলাম, কিছু পাথরকে রাইখা দিছিলাম, রাইট, পাথরকে রাইখা দিছিলাম, মানে ওইটা হচ্ছে আমাদের কি মোবাইল স্টেশনারি ফেজ ছিল না, কঠিন, প্লাস ওই যে কিছু উপাদান রে ছাইড়া দিছিলাম, মানে কি তরল। তাহলে আমরা বলতে পারি কঠিন তরল, কঠিন তরল। তাহলে এই যে কলাম ক্রোমাটোগ্রাফি কি বলেন তো, কলাম ক্রোমাটোগ্রাফি হচ্ছে কঠিন, কঠিন প্লাস তরল। এই কঠিনটা কি আমার স্টেশনারি ফেজ, আর তরলটা কি আমাদের মোবাইল ফেজ। সিমিলারলি টিএলসিও সেম, সব পড়তে হবে না, যেটা পড়াচ্ছি এটা পড়েন। আচ্ছা এইবার কলাম ক্রোমাটোগ্রাফি হচ্ছে তরল তরল ক্রোমাটোগ্রাফি, আমরা একটু পরে দেখবো। ওকে, কলাম তরল তরল ক্রোমাটোগ্রাফি, আর এটা হচ্ছে তরল গ্যাস ক্রোমাটোগ্রাফি। একটু আগে আমরা যেটা বলছিলাম, যেমন দেখেন এখানে এসপি কি তরল, এসপিটাও লিকুইড থাকবে, এমপিটাও কি থাকবে লিকুইড থাকবে, এটা আমরা দেখবো আজকে পড়বো, আজকে আমরা পড়বো, আজকে পড়বো, এটা অলরেডি পড়ছি, এটা আজকে পড়বো একটু পরে। গ্যাস ক্রোমাটোগ্রাফি কি ভাইয়া, এখানে গ্যাসটা আসলে ফ্লো করবে, কে ফ্লো করবে, গ্যাস ফ্লো করবে। এখানে কে ফ্লো করবে, মানে ফ্লো করবে মানে কি, কে চলাচল করবে, চলাচল কে করবে, গ্যাস চলবে। তার মানে তরলের ভিতর দিয়ে যদি গ্যাস চলাচল করে ওইটাকে আমরা বলবো হচ্ছে জিসি মানে গ্যাস ক্রোমাটোগ্রাফি। আর তরলের ভিতর দিয়ে যদি তরল চলাচল করে ওইটাকে আমরা বলবো হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। ওইটাকে আমরা কি বলবো, পেপার ক্রোমাটোগ্রাফি। আমরা এটা পরে একটু একটু পরে দেখবো, সমস্যা নেই। এখন কথা হচ্ছে ভাইয়া আমার বই থেকে কি কি দাগাইতে হবে, বই থেকে কি কি পড়তে হবে, ওই জিনিসটা ভাইয়া আমি আপনাকে এখন করে দেব। আমাকে আগে একটু বলেন ভাইয়া, আমাকে একটু আগে বলেন তাড়াতাড়ি, সাবধান ফার্স্ট, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, সাত ডান তাড়াতাড়ি। ডান ডান, ওকে আসেন, এবার আসেন দেখি আমরা একটু বইটা পড়ি। দেখেন বইয়ে কি লেখা আছে, এই যে কলাম ক্রোমাটোগ্রাফি, এই যে দেখেন কলাম ক্রোমাটোগ্রাফি। আপনার বেশি কিছু করতে হবে না, বইয়ে যে জায়গাটা আসবে ওইটা লাগবে আমার, হ্যাঁ। দেখেন কলাম ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে স্থির কলাম রূপে কি থাকে, চকের গুঁড়া, কি থাকবে, চকের গুঁড়া, কি থাকবে, চকের গুঁড়া, বা অ্যালুমিনা গুঁড়া, অ্যালুমিনার গুঁড়া, অ্যালুমিনার গুঁড়া মোটা কাস্তলে ভর্তি করা হয়। ওকে, আর চলনশীল মানে এই যে চলনশীল সাম্যাবস্থা রূপে কে থাকবে, অ্যালকোহল, পেন্টেন, ইথার, মানে অপোলার জিনিসগুলো কি থাকবে, অপোলার জিনিসগুলো থাকবে, কে থাকবে, অপোলার জিনিসগুলো। তাহলে এই জায়গায় যেগুলো আছে আমরা এগুলো একটু নোট করে ফেলি। একটা হচ্ছে ওই যে ক্যালসিয়াম, চোখের ক্যালসিয়াম কার্বনেট, অ্যালুমিনা, Al2O3, এইগুলো আমরা একটু নোট করে ফেলবো। ওকে, একটু নোট করে ফেলবো, আসেন। তাহলে কোন জায়গায় নোট করব, এই যে যেটাতে বক্স করে দিছি ভাইয়া, বক্সের ভিতরে নোট করবেন, তাহলে দেখবেন আপনার কাছে পড়াটা খুব ইজি লাগবে। তাহলে এখানে কি দিবেন, এখানে দিবেন ক্যালসিয়াম কার্বনেট, অ্যালুমিনা, এটা দিবেন। আর ওই যে আমাদের তরল, এই তরলের ভিতরে কারে দিবেন বলেন তো, এই জায়গায় যা যা আছে উদাহরণগুলো, অ্যালকোহল, পেন্টেন, ইথার। অ্যালকোহল মনে করেন, অ্যালকোহল মানে কি, আর ওইস দিলাম, সে ইথানল দিলাম, সে ইথানল, অ্যালকোহল। তারপরে সরি এটা ইথানল না, মিথানল হয়ে গেছে। পেন্টেন, পেন্টেন মানে কি, C5H কত 12 না, ওকে। আর ইথার, ইথার মানে কি বলেন তো, ইথার মানে ROR। আপনারা কেমিস্ট্রিতে পড়ছিলেন কিনা, ডাই মিথাইল ইথার ছিল আপনাদের 99 বইয়ে, মানে ইথার, এটা একটা কি ইথার। তাহলে তরল ফেজে কারা কারা থাকবে, অ্যালকোহল, পেন্টেন, ইথার। আর স্থির ফেজে মানে কি বলে এটাকে, কঠিন কঠিন মানে স্টেশনারি ফেজে কারা কারা থাকবে, ক্যালসিয়াম কার্বনেট, অ্যালুমিনা, শেষ। এটা আমাদের বইয়ের মানে পরীক্ষায় এমসিকিউ তে আসবে, কিসে আসবে, এমসিকিউ তে আসবে। ওকে ফাইন, শেষ। এবার এই যে এই জায়গায় একটা কথা আছে, নির্দিষ্ট দ্রাবক ব্যবহার করে ক্রোমাটোগ্রাফি প্রক্রিয়ায় ব্যান্ড যুক্ত দ্রবগুলোকে ধুয়ে পৃথক করাকে ইলিউশন বলে, ইলিউশন কাজে ব্যবহৃত দ্রাবককে ইলুয়েন্ট বলে। একটু ভালো করে তাকান্ত, একটু ভালো করে তাকান্ত, এই যে ওরা যে বলছে ইলুয়েশন, ইলুয়েন্ট, এই জায়গায় কি লেখা ছিল না দেখেন তো, ইলুয়েটেড মলিকুলস লেখা ছিল। মানে ওই যে যারা আসলে বের হইছে, বা যাদেরকে আমরা পার্থক্য মানে যাদেরকে আমরা পৃথক করছি, যাদেরকে আলাদা করছি, এটাই কি আমাদের ইলুয়েটেড মলিকুল। তারপরে আসেন আবার দেখি বইয়ে কি লেখা আছে, ভালো করে তাকান। এগুলো কিছু লেখা নেই, এগুলো নিয়ে আপনার পড়ালেখা করতে হবে না, যা আছে তা এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দ্রাবক যোগ করার পর এই যে এই জায়গাটা ওরা আলাদা করছে, ভালো করে তাকান। একটু আগে যে আমরা করছিলাম বুঝছেন, একটু আগে যে আমরা দেখছিলাম না এরকম, এই যে দেখেন এরকম,
মানে এটা হচ্ছে মানে ব্ল্যাক এন্ড হোয়াইট, তো তাই হয়তো আপনি বুঝবেন না, প্যারা নাই। কলাম ক্রোমাটোগ্রাফির প্রয়োগ আমরা একটু পরে দেখবো। কলাম ক্রোমাটোগ্রাফির প্রয়োগ এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। এরপরে আমাদের বইয়ে আছে পেপার ক্রোমাটোগ্রাফি। তো পেপার ক্রোমাটোগ্রাফিতে এখানে ভালো করে তাকান। পেপার ক্রোমাটোগ্রাফি হলো বন্টন বা বিভাজন শ্রেণীর ক্রোমাটোগ্রাফি। নিষ্ক্রিয় মাধ্যম হলো ফিল্টার কাগজ, ফিল্টার কাগজে শোষিত পানি, আর চলনশীল মাধ্যমে জৈব দ্রাবক ব্যবহার করা হয়। তাহলে আপনি কি তুলবেন, কোন জায়গায় তুলবেন, এই জায়গায়। এখানে কি স্থির মাধ্যম হিসেবে কি থাকবে, ফিল্টার পেপার। লেখেন ফিল্টার পেপার, কি ফিল্টার পেপার। আর তরল হিসেবে কি থাকবে, জৈব দ্রাবক থাকবে, জৈব দ্রাবক থাকবে, জৈব দ্রাবক থাকবে। এবার আসেন মজার দিক, কলাম ক্রোমাটোগ্রাফিটা ব্যাপারে পড়াই দিই। এই যে এটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। দেখেন কলাম ক্রোমাটোগ্রাফি এত বেশি পড়ার দরকার নেই, অল্প পড়েন। এখানে একটা পেপার দিলাম, মানে একটা পাতা, মানে জিনিসটা কি আমি আপনাদের একটু এখানে ড্র করে দেখাই। এই যে এইটা হচ্ছে আমাদের পেপার, এই যে একটা সাদা কাগজ, কাগজ। এখন মনোযোগ দিয়েন, এই কাগজটা একটা বৈশিষ্ট্য হচ্ছে, কাগজটা হচ্ছে ফিল্টার পেপার। আপনারা ল্যাবে পাবেন, ল্যাবে ফিল্টার পেপার দিয়ে করাবে। তো এটা হচ্ছে ফিল্টার পেপার। এটা কি ফিল্টার পেপার। ফিল্টার পেপারের ভিতরে কি থাকে ভাই, সেলুলোজ থাকবে স্বাভাবিক, মানে কাগজের ভিতরে কি থাকে, সেলুলোজ থাকে। তো এই যে এই পেপারটার ভিতরে, পেপারটার ভিতরে কি আছে, সেলুলোজ আছে। তার মানে পেপারটাকে বায়া বায়া কোনো কিছু উঠবে, তাহলে কি হয়, তাহলে এই যে দেখেন পেপার, এই যে এই পেপারটার ভিতরে সেলুলোজ আছে, সেলুলোজ আছে, মনে করেন সেলুলোজটা আপনি দেখতেছেন না, সেলুলোজটা আপনি কি দেখতেছেন না, ওকে সেলুলোজটা দেখতেছেন না। এই সেলুলোজটা কি আমাদের স্টেশনারি ফেস, কি এসপি স্টেশনারি ফেস। আপনি মাঝে মাঝে এমন হয় না যে আপনি বাসায়, কলেজ থেকে বাসায় আসার সময় বা স্কুল থেকে বাসায় আসার সময় আপনার খাতা ভিজে গেছে। খাতা ভিজলে কি হয় দেখেন তো, ওই যে লেখাগুলা লেখাগুলো ছড়ায় যায় না, লেখাগুলো ছড়ায় যায়, খেয়াল করছেন। কাগজে আপনি লিখছেন, ওই লেখাটা ছড়ায় গেছে, এরকম হয়েছে না অনেক টাইমে, যখন আপনি বৃষ্টিতে ভিজে বাসায় ঢুকছেন। ওইটাই আপনি পেপার ক্রোমাটোগ্রাফি বুঝে গেছেন। মানে কি হয় আমি আপনাদের বুঝাই। এই যে এটা হচ্ছে আমাদের কাগজটা। এখন কাগজের এই অংশতে আমরা একটা দাগ দিব, কি দিব, একটা দাগ দিব, একটা দাগ দিব। এটা হচ্ছে আমাদের কি মূল বিন্দু, এটাকে ইংলিশে বলা হয় অরিজিন, এদেরকে ইংলিশে বলা হয় অরিজিন। এবার ভালো করে বুঝেন, আমরা কি করব, মনোযোগ দিন, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এই যে আমাদের যে দ্রাবক আছে, দ্রাবকের উপর পেপারটা দিলাম। পেপারটা দেওয়ার পরে কি হবে, এই পানিগুলো আস্তে 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 এই কাগজটাকে বেয়ে উপরে উঠবে না, কাগজটা বেয়ে বেয়ে পানিটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে কিনা, উপরের দিকে উঠবে। কাগজটা দেখেন, কাগজ ছিল কোন কালার, কাগজ ছিল এই কালার। এখন কাগজটা আস্তে আস্তে কি কালার হয়ে গেছে, এই কালার হয়ে গেছে। দেখেন কাগজটা কি কালার হয়ে গেছে, এই কালার হয়ে গেছে, মানে এই যে পানি কালার হয়ে গেছে। দেখেন হালকা মানে নীল কালার দেখতে পাচ্ছেন না কেন, পানিটা আস্তে আস্তে কাগজের উপর উঠছে। কাগজটা অ্যাকচুয়ালি কোন কালার ছিল, কাগজটা অ্যাকচুয়ালি ছিল এরকম। কাগজটার অ্যাকচুয়াল কালার হচ্ছে এটা, অ্যাকচুয়াল কালার হচ্ছে এটা, অ্যাকচুয়াল কালার হচ্ছে এটা। আর এই যে নীল কালার মানে কি, ও পানি বায়া বায়া উপরের দিকে উঠছে, পানি বায়া বায়া উপরের দিকে উঠছে। ওকে, এখন কি হবে দেখেন মনোযোগ দিয়ে, আমরা ঠিক এই জায়গাতে একটা দাগ দিব, এই জায়গাতে দাগ দিব। এবার দেখেন পানিটা যখন আস্তে আস্তে বায়া বায়া উপরের দিকে উঠবে, পানিটা আস্তে আস্তে যখন উপরের দিকে উঠবে, তার মানে পানি কর্তৃক একটা অতিক্রান্ত দূরত্ব থাকবে। এটা কি, এগুলো কি পানি উঠতেছে, হ্যাঁ পানি উঠতেছে। আর এই জিনিসটা কি বিভিন্ন কালারে ভাগ হয়ে যাবে। এই যে এই সবুজ কালারটা কি হয়ে যাবে, বিভিন্ন কালারে ভাগ হয়ে যাবে। মনে করেন এই জায়গায় সবুজ উঠলো, এই জায়গায় উঠলো হচ্ছে গিয়ে সে নীল, এই জায়গায় উঠলো সে হচ্ছে হলুদ। মানে এই যে এই কালারটাই দেখবেন বিভিন্ন কালারে ভাগ হয়ে গেছে। এই যে এই কালারটাই বিভিন্ন কালারে ভাগ হয়ে গেছে, দেখেন এটা হচ্ছে আমাদের অরিজিন। এই যে এই কালারটা কি হয়েছে, প্রথমে লাল হয়েছে, তারপরে পার্পেল হয়েছে, তারপরে ব্লু হয়েছে। দেখেন লাল পার্পেল ব্লু হয়েছে, লাল পার্পেল ব্লু, বুঝা গেছে। মানে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। তাহলে দেখেন পানি উঠছে কোন পর্যন্ত, ভালো করে তাকান, পানি উঠছে কোন পর্যন্ত, পানি উঠছে এই জায়গা থেকে এই পর্যন্ত, পানি উঠছে এই পর্যন্ত। সলভেন্ট, ভালো করে তাকান, অরিজিন ছিল এখানে, এখানে সলভেন্ট উঠছে এই পর্যন্ত, সলভেন্ট উঠছে। আর দ্রব মানে যে কালারটা উঠছে কোন পর্যন্ত, লাল কালারটা উঠছে এই পর্যন্ত, নীল কালারটা উঠছে, বেগুনি কালারটা উঠছে এই পর্যন্ত, আর নীল কালারটা উঠছে এই পর্যন্ত। মানে তিনটা কিন্তু আলাদা আলাদা দূরত্ব অতিক্রম করছে। মানে এই কালারটা এতটুকু উঠছে, এই কালারটা এতটুকু, এই কালারটা এতটুকু। এখন আমরা এই ডিস্টেন্সটা দিয়ে ওদেরকে পরিমাপ করব, এই ডিস্টেন্সটা দিয়ে ওদেরকে পরিমাপ করব, বুঝে গেছে। তো এইটা হচ্ছে আমাদের কলাম ক্রোমাটোগ্রাফি। মানে এখানে কি বলছে ভালো করে দেখেন, কি বলছে ভালো করে বুঝেন।
ওয়াটম্যান ফিল্টার পেপার মানে কাগজের সেলুলোজ সবসময় অল্প পরিমাণ পানি শোষণ করে রাখে। ওকে, ফলে হোয়াটম্যান কাগজে স্থাপিত নমুনা মিশ্রণের যৌগসমূহ, মানে ওই যে আমরা যে ফোঁটাটা দিছি ফোঁটা 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 দিছি যে জৈব বা অজৈব, এক্ষেত্রে দুটি অমিশ্রণীয় দ্রাবক স্থির মাধ্যমরূপী পানি, কেন ওই যে পানিটা কি সেলুলোজ বায়া বায়া উঠতেছে, পানিটা সেলুলোজ, এখানে এখানে যে পানিটা শোষণ করে রাখতেছে এটা মানে সেলুলোজ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। ওকে, মানে সেলুলোজ পানি। আর সচল মাধ্যমকারী জৈব দ্রাবক মানে ওই যে কালারগুলা বিভিন্ন যে কালার, নীল, হলুদ, লাল, এগুলো হচ্ছে কালার, এগুলো হচ্ছে আমাদের মোবাইল স্টিল মানে মোবাইল ফেস। আর ওই যে আমাদের সেলুলোজটাকে বা পানি যে উঠছে এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে এখানে মোবাইল ফেস, স্টেশনারি ফেস। ওকে, তাহলে স্থির মাধ্যমরূপী পানি আর সচল মাধ্যমরূপী জৈব দ্রাবকে দ্রাব্যতার পার্থক্যে বিভাজিত হয়, তখন পানিতে বেশি দ্রবণীয় দ্রব যৌগটি কম বেগে এবং জৈব দ্রাবকে দ্রব যৌগটি বেশি বেগে গতিশীল দ্রাবকের সাথে প্রবাহিত হয়। এবার ভালো করে বুঝেন, এইখানে একটা কথা আছে, কি কথা দেখেন, পানির সাথে সাথে তিনটা কালার উপরে উঠছে না, কে কম উঠছে? ভাইয়া গোলাপি কালারটা কম উঠছে, তার মানে আমি এই জায়গা থেকে বলতে পারবো গোলাপি কালারটা হচ্ছে, গোলাপি কালারটা, এই গোলাপি কালারটা কি পানির সাথে বেশি কানেক্টেড, পানি ওরে যাইতে দিচ্ছে না, পানি ওরে উপরের দিকে উঠতে দিচ্ছে না, তার মানে কি এই গোলাপি কালারটা কি, গোলাপি কালারটা হচ্ছে পানির সাথে কানেক্টেড। মানে পানির সাথে কানেক্টেড বলতে কি পানির ধর্মের সাথে মিলে, পানির ধর্মের সাথে মিলে, তার মানে ও আসলে আপনি বুঝতেই পারতেছেন ও আসলে পোলার, এই গোলাপিটা কি হবে পোলার হবে, কেন কারণ পানি পোলার, গোলাপিটাও পোলার, তাই পানি গোলাপিটারে যাইতে দিচ্ছে না, ও আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। বাট এই নীল কালারটা কি, এই নীল কালারটা হচ্ছে অপোলার, দেখেন ও সবার আগে উপরে উঠে গেছে, ও সবার আগে উপরে উঠে গেছে। তার মানে মোদ্দা কথা হচ্ছে একটা একটা ফিল্টার পেপার নিব, আমরা একটা কাগজ নিব, একটা কাগজ নিব, এই যে আমাদের কাগজ, এই কাগজের এই বরাবর একটা দাগ দিব, তারপর এই জায়গায় আমার কম্পাউন্ড দিব, মানে আমাদের স্যাম্পলটা, এটা আমার স্যাম্পল, এটা কি স্যাম্পল, এরপর এইটারে আমরা এই যে পানিতে চুবাবো, এই পর্যন্ত চুবাবো, মানে নিয়ে যে দাগের নিচ পর্যন্ত, দাগের নিচ পর্যন্ত চুবাবো, দাগের নিচ পর্যন্ত চুবাবো। এরপরে কি হবে, মনোযোগ দিয়ে, এরপরে কি হবে, এরপরে এই যে পানিটা এই যে ফিল্টার পেপার বায়া বায়া উপরে উঠবে, পানিটা ফিল্টার পেপার বায়া বায়া উপরে উঠবে, আর ও কি বিভিন্ন কালারে ফিক্স হয়ে যাবে, মানে আলাদা হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, একটু পরে এরকম কালার হবে, একটু পরে এই যে এরকম কালার হবে, একটু পরে নীল কালার হয়ে যাবে। তাহলে আপনি এই জায়গা থেকে কি বুঝতে পারবেন, এই জায়গা থেকে বুঝতে পারবেন সবার নিচের যে কালারটা ও আসলে বেশি পোলার, ও কি বেশি পোলার, কেন কারণ ও কম বেগে আগাচ্ছে, ওরে পানি যাইতে দিচ্ছে না। আর এই যে নীল কালারটা, এই নীল কালারটা কি কম পোলার, ও তাড়াতাড়ি চলে গেছে, ও তাড়াতাড়ি চলে গেছে। এটাই হচ্ছে কাগজ ক্রোমাটোগ্রাফি মানে পেপার ক্রোমাটোগ্রাফি, দ্যাটস ইট। এটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি বা কাগজ ক্রোমাটোগ্রাফি। ওকে, আসেন এবার দেখেন এই যে এদের অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা বলি আরএফ, রিটেনশন ফ্যাক্টর, বা আপনি বিভিন্ন ভাবে বলতে পারেন ফ্র্যাকশন, মানে ফ্যাক্টর বলা সবাই মোটামুটি ম্যাক্সিমাম জিনিস ফ্যাক্টর বলে, রিটেনশন ফ্যাক্টর। এটা আমরা একটু পরে বের করার ট্রাই করব, বের করব। আগে বলেন আপনি চিত্রটা বুঝছেন কিনা, বলেন ভাইয়া। পিসি ডান, পেপার ক্রোমাটোগ্রাফি ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি, পেপার ক্রোমাটোগ্রাফি ডান, তাড়াতাড়ি। ওকে, সেটা অপোলার, হ্যাঁ। যারা যারা দেরিতে উঠবে, যে যে দেরিতে উঠবে সে পোলার। মানে জিনিসটা কি আমি বলি, একদম অপোলার তো বলা যায় না আসলে, মানে আমি জিনিসটা আপনি কেমনে বলবেন, বলবেন ও বেশি পোলার, ও একটু কম, ও আরো কম, জিনিসটা এরকম। আমি যদি বলি তিনটার পোলারিটির ক্রম বলেন, পোলারিটির ক্রম বলেন, আপনি কি বুঝবেন, আপনি কি বুঝবেন, এই যে এইটা, তারপরে তারপরে কোনটা, পার্পেল, পার্পেল কালার কোনটা, দূর এইটা, তারপরে হচ্ছে নীল কালারটা, জিনিসটা হচ্ছে এরকম হবে, বুঝা গেছে? তার মানে প্রথমে একটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, এরকম। মানে ও সবচেয়ে বেশি পোলার, ও একটু কম, ও আরো কম। ওকে, পানি কি অলওয়েজ পোলার? হ্যাঁ, পানি অলওয়েজ পোলার, পানি অলওয়েজ পোলার, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট। পানি কি অলওয়েজ পোলার? উত্তর হচ্ছে ইয়েস, পানি অলওয়েজ পোলার, পানি অলওয়েজ পোলার। এর একটু ফাস্ট, তাড়াতাড়ি করে ফেলেন, হ্যাঁ তাড়াতাড়ি। তার মানে আমাকে মাথায় রাখতে হবে তরল তরল ক্রোমাটোগ্রাফি মানে হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি। এখানে একটা কাগজ থাকে, কাগজের ভিতরে আমরা আমাদের কম্পাউন্ড মানে স্যাম্পলটা দিব,
আর ওকে পানির ওই যে ওই দাগটা বরাবর পানিতে চুবাবো, পানিও আস্তে আস্তে উঠবে, ও আস্তে আস্তে উঠবে। এরপরে আমরা এখানে একটা ভ্যালু বের করব। ওকে, আমার মনে হয় ডান। ওকে ডান। ওকে, এবার আসেন ভালো করে বুঝেন। এই যে এই জায়গাটাতে একটু পড়ালেখা আছে, এই জায়গাতে একটু পড়ালেখা আছে। কি পড়ালেখা আছে বুঝেন? কই গেল রে? এই যে, ও বই, বইয়ে দেখেন লেখা আছে, কি লেখা আছে দেখেন। এই যে এটাকে লেখা আছে রিটেনশন ফ্যাক্টর বা রিলেশন টু ফ্রন্ট হোয়াটএভার। তাহলে দ্রব ও দ্রাবকের গতিবেগের আনুপাতিক হারকে বলা হয় রিটেনশন ফ্যাক্টর। এইটা দ্বারা উপাদান যৌগকে শনাক্ত করা হয়। বিভাজন ক্রোমাটোগ্রাফিতে উপাদান যৌগের সর্বাধিক ফ্রন্ট, মানে এই সংজ্ঞাটা একটু মাথায় রাখবেন। বিভাজন ক্রোমাটোগ্রাফিতে উপাদান যৌগের সর্বাধিক গাঢ়ত্বের ফ্রন্টের দূরত্ব ও সচল মাধ্যম দ্রাবকের ফ্রন্টের দূরত্বের অনুপাতকে যৌগটির আরএফ মান বলে। যৌগটির আরএফ মান বলে। আরএফ মান মানে কি বোঝাচ্ছি? এই আরএফ মান মানে কি বোঝাচ্ছি দেখো, বুঝো 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 বুঝো। এই যে এই পেজটাতে বুঝো, এই যে দেখো আরএফ কি। আমি যদি বলি ভাইয়া গোলাপিটার আরএফ বের করেন, গোলাপির জন্য আরএফ বের করেন, গোলাপির জন্য আরএফ বের করেন, আরএফ কি হবে বলেন তো? গোলাপি কতটুকু উঠছে, গোলাপি কতটুকু উঠছে দেখেন তো, গোলাপি উঠছে কতটুকু? গোলাপি উঠছে 2, গোলাপি উঠছে 2 ডিভাইডেড বাই পানি উঠছে কতটুকু দেখেন, পানি উঠছে কতটুকু? 10। এই পানি উঠছে 10, পানি উঠছে কতটুকু? 10। এখন আমি যদি ভাইয়া আপনারে বলি ভাইয়া এই নীল কালার উঠছে কতটুকু, নীল কালারের আরএফ বের করেন, নীল কালারের আরএফ বের করেন। তার মানে নীল কালার কতটুকু উঠছে? নীল কালার উঠছে 8, নীল কালার উঠছে কতটুকু? 8। আর পানি উঠছে কতটুকু? পানি উঠছে 10। বুঝা গেছে? তার মানে এটা কত হবে? 4 2 দিয়ে কাটলে 4/5 মানে 0.8। এটা কি হবে? 0.8। আর এটা কত হবে? 2/10 মানে 0.2, 0.2 1/5 0.2। তার মানে আরএফ কি? আরএফ হচ্ছে উপাদান কতটুকু উঠছে, এই যে উপাদান কতটুকু উঠছে, কালারটা কতটুকু উঠছে ডিভাইডেড বাই পানি কতটুকু উঠছে। ভালো করে দেখেন, দেখেন উপাদান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বাই গতিশীল দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, মানে উপাদান কতটুকু উঠছে আর পানি কতটুকু উঠছে, উপাদান কতটুকু উঠছে পানি কতটুকু উঠছে, উপাদান কতটুকু উঠছে পানি কতটুকু উঠছে, শেষ। এতটুকু বুঝলে হয়ে যাবে, আর কোনো কাজ নেই। আর একটা জিনিস, আরএফ এর ভ্যালু কখনো একের বড় হবে না, একটু লিখে রাখেন। আরএফ এর ভ্যালু কখনো একের বড় হবে না, আরএফ এর ভ্যালু কখনো একের বড় হবে না। ওকে, আরএফ এর ভ্যালু কখনো কি হবে না? একের বড় হবে না। আরএফ এর ভ্যালু কখনো একের বড় হবে না, মানে সব সময় একের ছোট, সব সময় একের ছোট। ক্লিয়ার? সব সময় একের ছোট হবে। এবার আপনার বাসার কাজ আছে, আপনি বাসায় এগুলো একটু রিডিং পড়বেন, আপনি বাসায় একটু এগুলো রিডিং পড়বেন। কি রিডিং পড়বেন? এই দেখেন ক্রোমাটোগ্রাফির ব্যবহার মাস্ট পরীক্ষায় আসবে, এমসিকিউ পরীক্ষায় আসবে। দেখেন তাহলে আমরা অলরেডি গ্যাস পড়ছি, এটা পড়ছি গ্যাস কঠিন ক্রোমাটোগ্রাফি, তরল ক্রোমাটোগ্রাফি পড়ছি, তরল তরল তরল, আচ্ছা এগুলোর দরকার নেই, বাদ দেন। এবার ক্রোমাটোগ্রাফি ব্যবহার, এগুলোর দরকার নেই, আপাতত পড়ার দরকার নেই। ক্রোমাটোগ্রাফি ব্যবহার করতে হবে জৈব যৌগের পৃথকীকরণ ও বিশোধন, এমসিকিউতে আসবে। জানা যৌগের সাথে অন্য যৌগের তুলনা বা শনাক্তকরণ, নমুনায় কোন যৌগের উপস্থিতি বা অনুপস্থিতি নির্ণয়, রাসায়নিক বিক্রিয়া মনিটরিং বা পরীক্ষণ। ওকে, নমুনায় উপাদান সমূহের পরিমাণ নির্ণয়। এই তো এতটুকু শুধু সুন্দর করে রিডিং পড়বেন। কলাম ক্রোমাটোগ্রাফি কোন জায়গায় ব্যবহার করা হয়? কলাম ক্রোমাটোগ্রাফির প্রয়োগ বা ব্যবহার, কলাম ক্রোমাটোগ্রাফির প্রয়োগ বা ব্যবহার ভালো করে একটু দেখবেন, এই জায়গাগুলো পরীক্ষায় আসবে, এই জায়গাগুলো পরীক্ষায় আসবে। দেখেন উদ্ভিদের নির্যাস হতে ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, এস্টার ইত্যাদি পৃথকীকরণ ও বিশোধন, একাধিক উপাদানের মিশ্রণকে পৃথকীকরণ ও বিশোধন, ইমপিউরিটি মানে অপদ্রব্য থেকে বিশোধন, প্রাকৃতিক গাছ মানে গাছের নির্যাস থেকে উপাদান পৃথকীকরণ। তারপরে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফির ব্যবহার, এই যে ভিটামিন, স্টেরয়েড, অ্যামাইনো অ্যাসিড, লিপিড ইত্যাদি থেকে জৈব যৌগের উপাদানকে পৃথকীকরণ। তারপর বিষাক্ত উপাদানের উপস্থিতি নির্ণয়, দ্যাটস ইট। আর পেপার বা কাগজ ক্রোমাটোগ্রাফির ব্যবহার ভাই 3টা ব্যবহারই পরীক্ষায় আসবে, বুঝতে পারছেন? 3টা ব্যবহারই পরীক্ষায় আসবে, মানে এমসিকিউতে আসবে। অ্যামাইনো অ্যাসিড, লিপিড, স্টেরয়েড, হরমোন, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড প্রভৃতি শনাক্তকরণ ও পৃথকীকরণ। এগুলা আপনার জাস্ট একটু পড়ে যাইতে হবে, রিডিং পড়ে যাইতে হবে। বলেন এটা কি হবে? নিচের কোন যৌগটিকে সাধারণত তরল তরল ক্রোমাটোগ্রাফি বলে? ঢাকা ভার্সিটিতে আসছে
2019-20 তাড়াতাড়ি বলেন দেখি ভাই এটা পারেন কিনা, তাড়াতাড়ি দেখি এটা পারি কিনা। নিচের কোন যৌগটিকে সাধারণত তরল তরল ক্রোমাটোগ্রাফি বলে? ঢাকা ভার্সিটি 19-20 আসছে, তাড়াতাড়ি। ওকে, ডান। বি 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 বি। ওকে, হ্যাঁ, বি হবে, বি হবে, পেপার ক্রোমাটোগ্রাফি, কাগজ ক্রোমাটোগ্রাফি বা পেপার ক্রোমাটোগ্রাফি। তারপর আসেন, অপরিশোধিত পেট্রোলিয়াম বিশোধনে যে প্রক্রিয়া অধিক কার্যকর? এই অপরিশোধিত পেট্রোলিয়াম মানে হচ্ছে ওই যে আমরা যেটা পড়ছিলাম ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, মানে আমরা ছোটবেলায় ওই যে অর্গানিকের চ্যাপ্টারের শুরুতে একটা জিনিস পড়ছিলাম না, পেট্রোলিয়ামের আংশিক পাতন, মনে আছে? পেট্রোলিয়ামের আংশিক পাতন, আংশিক পাতন মানে হচ্ছে পাতন মানে হচ্ছে ডিস্টিলেশন, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মানে হচ্ছে আংশিক পাতন। এটা কি হবে? আংশিক পাতন। ওকে, স্টিম ডিস্টিলেশন এটা মানে হচ্ছে বাষ্পপাতন, এটা মানে কি? বাষ্পপাতন। ডিস্টিলেশন মানে পাতন। সাবলিমেশন মানে কি বলেন তো? ঊর্ধ্বপাতন। এই সাবলিমেশন, সাবলিমেশন মানে কি বলেন তো? ঊর্ধ্বপাতন। সাবলিমেশন মানে ঊর্ধ্বপাতন, সাবলিমেশন মানে কি? ঊর্ধ্বপাতন। সাবলিমেশন মানে হচ্ছে ঊর্ধ্বপাতন। শেষ। ওকে, ডান। তারপরে, তরল অবস্থায় পরিবর্তিত না হয়ে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তর হওয়ার পদ্ধতিকে কি বলা হয়? সাবলিমেশন। এই ডিরেক্টলি কঠিন থেকে, দেখো, কঠিন থেকে গ্যাসীয় অবস্থা, কঠিন থেকে ডিরেক্ট গ্যাসীয় অবস্থা মানে কি বলতো? সাবলিমেশন। কঠিন থেকে গ্যাসীয় অবস্থা মানে কি? সাবলিমেশন। কঠিন থেকে গ্যাসীয় অবস্থা মানে হচ্ছে সাবলিমেশন। কঠিন থেকে গ্যাসীয় অবস্থা মানে হচ্ছে সাবলিমেশন। দ্যাটস ইট। কঠিন থেকে গ্যাসীয় অবস্থা মানে হচ্ছে সাবলিমেশন। পড়ালেখা শেষ, এখানে আর কোনো পড়ালেখা নাই। ওকে, ওকে, আসুন। আর কি আছে এখানে? ওকে, এই যে আরএফ নির্ণয়, এই যে আমার এখানেও লেখা আছে, মানে ওইখানেও ছিল, এখানেও লেখা আছে, আপনি একটু দেখেন, এখানে এগুলো একটু দেখবেন, এগুলো ইজি। ওকে, তো এখন আমাকে বলেন যে ভাইয়া আজকের ক্লাসে যা যা পড়ানো হয়েছে আপনি কি বুঝছেন? যদি বুঝা হয়ে থাকে, যারা এখনো ভর্তি হন নাই এই ভাইয়ের কোর্সে, তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। এই ভাই খুবই ভালো পড়ায়, চেষ্টা করে, ভালো পড়ানোর চেষ্টা করে, সহজভাবে পড়ানোর চেষ্টা করে, বেশি গভীরে যাইতে চায় না। হ্যাঁ, গভীরে যায় বাট সহজভাবে যাওয়ার চেষ্টা করে। ওকে, তো এই ভাই ভালো পড়ায়, ট্রাই করে, তো এই ভাইয়ের কোর্সে ভর্তি হওয়া উচিত, তাড়াতাড়ি ভর্তি হয়ে যান। ওকে, 2100 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন কলেজ শুরু হওয়ার আগে, 2100 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। কুপন কি? কুপন হচ্ছে RM400। ওকে, RM400 কুপনটা ইউজ করলে কি হবে? 400 টাকা ডিসকাউন্টে 2100 টাকায় ভর্তি হইতে পারবেন। ওকে, এটা হচ্ছে এনাম ভাইয়ের কোর্স। তো বলেন, সবকিছু কি বুঝছি ভাইয়া? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি।
ওকে, ডান ভাইয়া, আজকে মনে হয় এতটুকুই ডান, আর কোনো পড়ালেখা নাই। ওকে, তাহলে ইনশাল্লাহ দেখা হবে। সাবলিমেশন মানে কি? ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন। আমরা ছোটবেলায় পড়ছিলাম না, সেটা হচ্ছে কঠিনকে হিট দিয়ে যদি ডিরেক্টলি বাষ্পে পরিণত করা যায়, ওটাকে আমরা কি বলবো? ঊর্ধ্বপাতন বলবো। কি বলবো? ঊর্ধ্বপাতন। মানে তরলে পরিণত না হয়ে ডিরেক্ট বাষ্পে পরিণত হবে, ওটা হচ্ছে ঊর্ধ্বপাতন। সাবলিমেশন মানে হচ্ছে ঊর্ধ্বপাতন। ওকে, ওকে, ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে বলবেন, ফ্রেন্ডদেরকে নিয়ে একসাথে ভর্তি হয়ে যাবেন। আজকে এতটুকুই থাকবে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।